তোর সাহস হলো কিভাবে আমাকে জোর করে বিয়ে করার? আমি জমিদারের মেয়ে আর তুই সামান্য চাকরের ছেলে। আপনার এত অহংকার আমি ভেঙে গুড়িয়ে দিব। চাকর বলে কি মানুষ না? ছোট লোক, আমার ধারে কাছেও যেন তোকে না দেখি। তোকে দেখে আমার গা ঘিন ঘিন করছে। গা ঘিন ঘিন করলেও সহ্য করতে হবে। ছোট লোকরাও মানুষ, সেটা আপনাদেরকে বুঝতে হবে। নীলের চোখে কিছু একটা ভেসে উঠল। মনের মধ্যে আগুন নিয়ে সে কথা বলছে, কিন্তু মুখে কিছু বোঝার উপায় নাই। আদিবা রেগে বলল, থাকবো না আমি তোর সাথে। আমাকে এখানে রাখার কি যোগ্যতা আছে তোর? ঘরে একটা ভালো খাট নাই, আমাকে রাখতে চাস সেখানে? দরকার হলে নিচে থাকবেন, তবুও এখানেই থাকতে হবে। আদিবার মুখটা রাগে লাল হয়ে উঠল। চোখ দুটো জ্বলছে, যেন এই মুহূর্তে আগুন ছুঁড়ে দিবে। চারপাশে পুরনো ঘর, মাটির মেঝে, টিনের চাল, সব কিছুই তার চোখে অপমান। এই নোংরা ঘরে 1 মিনিটও থাকবো না আমি। জানিস তুই কে আমি? জমিদার বাড়ির মেয়ে। আর আমার থাকার জায়গা এই জং ধরা ঘর না। হারামজাদা, তুই আমাকে জোর করে এখানে আটকে রাখবি? শেষ কথাটা শুনে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। বুকের ভিতর জমে থাকা অপমানটা এবার যেন ফুটে বেরোতে চাইছে। তবু সে গলা নামিয়ে কথা বলল, কঠিন কিন্তু নিয়ন্ত্রিত করে। মুখ সামলে কথা বলবেন। গালি দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি। অধিকার? তোর কাছে আমি অধিকার চাইবো? চাকরের ছেলে! তোদের জাতটাই এমন, জোর করে দখল নেওয়া। এবার নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। একবার এগিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। আদিবার পালানোর পথ বন্ধ। আজ থেকে এসব জাতপাতের অহংকার এখানে চলবে না। আপনি আমার স্ত্রী, সেটা আপনার পছন্দ হোক আর না হোক। থু! স্ত্রী? তোর মতো লোকের স্ত্রী হওয়া আমার জন্য অভিশাপ। জানিস, তোর মুখ দেখলেই আমার বমি আসে। আদিবার কথাগুলো ছুরির মতো নীলের বুকে বিঁধে গেল। তবু সে চোখ নামালো না, বরং আরও শান্ত হয়ে গেল, যে শান্তিতে ঝড়ের গন্ধ থাকে। বমি আসলে বাইরে গিয়ে করবেন, কিন্তু এই বাড়ি ছেড়ে যাবেন না। আমি যাবই, এখনই যাব। দেখি কে আটকায় আমাকে। আদিবা দরজার দিকে এগোতে নীল হঠাৎ দরজাটা টেনে বন্ধ করে দিল। বিকট শব্দে দরজা বন্ধ হতে আদিবা চমকে উঠল। কি করছিস? পাগল হয়েছিস নাকি? সর দরজা থেকে। না, আজ কোথাও যাবেন না। জোর করছিস? হাত লাগাস কেন? আদিবার আগে নীলের বুকের উপর দুহাত দিয়ে ধাক্কা দিল। নীল এক পা পিছালেও নিজেকে সামলে নিল। চোখে এবার কঠিন সিদ্ধান্ত। জোর যদি না করতাম তাহলে আপনি কোনোদিনই সত্যিটা বুঝতেন না। এই বিয়ে ভাঙবে না, আপনি এখানে থাকবেন। শোন ছোট লোক, আমি জমিদার বাড়ির আদিবা। তোদের মতো গরিবের ঘরে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আল্লাহর ভয় কর। আল্লাহ দেখছেন কে কাকে ছোট করছে। আপনি চাইলে এই ঘরকে জেল ভাবতে পারেন, কিন্তু এই জেলটাকে আপনাকে বেরোতে হবে নতুন কিন্তু এই জেল থেকেই আপনাকে বেরোতে হবে নতুন মানুষ হয়ে। স্বপ্ন দেখাস না, আমি কখনোই তোর স্ত্রী হয়ে থাকবো না। সময় সব শেখায় আদিবা। অহংকারও ভাঙে, রাগও নরম হয়। আদিবা কিছুক্ষণ চুপ করে নীলের দিকে তাকিয়ে রইল। সেই তাকানোর ভেতরে ঘৃণা, অপমান আর অজানা ভয়। নীল দরজার পাশ থেকে সরে এসে বলল, ঘরটা ছোট জানি, আজ মানিয়ে নিতে হবে। কাল থেকে নতুন নিয়মে জীবন শুরু। নীল বেরিয়ে গেল। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। ঘরের ভেতর একা দাঁড়িয়ে রইল আদিবা, জমিদার বাড়ির রাজকন্যা, যে আজ এক চাকরের ছেলের ঘরে বন্দি। তার চোখে পানি জমে উঠল, কিন্তু সে কাঁদল না। এই ঘরে শুধু আদিবার অহংকারী না, ভাঙতে চলেছে আরও অনেক গোপন ইতিহাস। আর নীলের নীরব কঠিন ভালোবাসা। দরজা বন্ধ হওয়ার শব্দ এখনও আদিবার কানে বাজছে। পুরনো ঘরটার ভেতর বাতাস পর্যন্ত যেন ভারী। এক কোণে কাঠের পুরাতন খাট, খাটের চাদরটা বহুদিনের ধুলোয় বিবর্ণ। জানালার পাশে ভাঙ্গা আন্না, মেঝেতে ফাটল ধরা মাটি। আদিবা চারপাশ একবার তাকিয়ে দেখল এই ঘর, এই নোংরা পুরনো ঘরে তাকে থাকতে হবে। ভাবতে শরীর শিউরে উঠল। আদিবার আগে খাটের পাশে দাঁড়িয়ে দাঁত চেপে ধরল। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরণ হতে চাইছে। আমি তোর এই ঘরে কখনোই থাকবো না, কখনোই না। ছোট লোক চাকরের ছেলে হয়ে জমিদারের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস? থু! আদিবা খাটের চাদরটা দু আঙ্গুলে ধরে এমনভাবে টেনে ছাড়ল, যেন সেটা ছোঁয়াও তার জন্য অপমান। ডিভোর্স? আমি তোকে ডিভোর্স দিব। এই অপমান আমি মেনে নেব না।
তার চোখে ভেসে উঠল জমিদার বাড়ির বিশাল অট্টালিকা, মার্বেলের মেঝে, ঝাড়বাতির আলো, দাস দাসী ব্যস্ত চলাফেরা। আর এখানে সে এক চিলতে ঘর, ভাঙ্গা খাট, পুরনো গন্ধ। আদিবার বুক হুহু করে উঠল রাগে আর অপমানে। আমার বাবা জানলে তোকে খুন করবে। জানিস না তুই কে আমার বাবা? জমিদার আদিল হোসেন। তোদের মতো হাজার চাকরের ভাগ্য এক আঙুলে বদলে দিতে পারে। হঠাৎ সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাটাও পুরনো, একটু ভাঙা, তবু নিজের মুখটা দেখে আদিবা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আমি আদিবা, জমিদার বাড়ির মেয়ে। আমি এভাবে হেরে যাব না। রাগে সে খাটে বসতে গিয়েও বসলো না, যেন খাটটাও তাকে ছুঁতে চায়। শেষমেশ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, চোখে আগুন, ঠোঁট কাঁপছে। নীল, তুই ভাবছিস আমাকে জোর করে আটকে রাখবি? এই বিয়ে টিকবে? ভুল করছিস, খুব বড় ভুল। এই সময় দরজা বাইরে হালকা শব্দ, নীলে পায়ের শব্দ। আদিবা মুহূর্তেই আরও শক্ত হয়ে দাঁড়ালো। দরজা খুলে নীল ঢুকলো, হাতে একটা পুরনো বালিশ আর পাতলা চাদর, চোখে ক্লান্তি, মুখে কঠিন ভাব। এটা রাখলাম, রাতে দরকার হবে। তোর দয়া লাগবে না আমার। এই ঘরে আমি এক রাতও থাকবো না। আজ থাকতে হবে, কাল কি হবে সেটা কাল দেখা যাবে। শোন নীল, বেশি বাড়াবাড়ি করিস না। আমার বাবা খবর পেলে তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। নীল এক মুহূর্ত থেমে গেল, চোখে হালকা কষ্টের ছায়া, কিন্তু গলায় কোনো ভীতি নেই। আপনার বাবার ভয় আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। আজ শুধু এটুকু জানি আপনি আমার স্ত্রী। আমি তোর স্ত্রী নই, কখনো হবও না। ছোট লোক, তোকে ডিভোর্স দিয়ে আমি মুক্ত হব। নীল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার পিছনে তাকিয়ে বলল, ডিভোর্স এত সহজ হলে আজ আপনি এখানে থাকতেন না। ঘুমানোর চেষ্টা করুন। দরজা আবার বন্ধ। আদিবা একা সে মেঝেতে বসে পড়ল, চোখে পানি এসে গেল, কিন্তু সে কাঁদল না। দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, এই অপমানের দাম তোকে দিতেই হবে নীল। জমিদারের মেয়ে কোনোদিন হার মানে না। পুরনো ঘরের ভেতরে জমে রইল আদিবার অহংকার আর প্রতিশোধের আগুন। আর বাইরে অন্ধকারে দাঁড়িয়ে নীল, যার বুকের ভেতর লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে আদিবার অহংকারই প্রথম ভেঙে চুরমার হবে। ঘরের দরজাটা বন্ধ করে নীল ধীরে ধীরে উঠোনে এসে দাঁড়ালো। রাত নেমেছে, আকাশে আধা চাঁদ, মাটির উঠোনে আবছা আলো। বুকের ভেতরটা ভারী হয়ে আছে তার। ঘরের ভেতরে আদিবার জ্বলন্ত রাগ, আর বাইরে নিজের বাস্তবতা। এই সময় কুপির আলো হাতে নিয়ে নীলের মা এগিয়ে এলেন, চোখে চিন্তা, মুখে ক্লান্তির ছাপ। বাবা, এত বড়লোক জমিদারের মেয়ে বিয়ে করে ঠিক করিস নাই রে। ও তো আমাদের মতো মানুষ না। নীল মায়ের দিকে তাকালো, সেই চেনা মুখ, যে মুখটা সারা জীবন অভাব আর অপমান সহ্য করে গেছে, তবুও ছেলেকে মানুষ করেছে। ঠিকই করেছি মা। সব বড় জিনিস টাকা দিয়ে মাপা যায় না। কিছু জিনিস এমন আছে যেগুলো খাতায় কলমে প্রমাণ করতে হয়। কিসের প্রমাণ বাবা? ও তো তোকে মানুষই ভাবে না। দেখলি না কিভাবে কথা বললো? এই জন্যই তো প্রমাণ দরকার মা। অহংকার ভাঙতে সময় লাগে, জোরে না, ধৈর্য দিয়ে। মা একটু চুপ করে রইলেন, তারপর হঠাৎ প্রশ্নটা ছুড়ে দিলেন, তাহলে বাইরে আসলি কেন? আজ তোদের বাসর রাত রে বাবা। ও অনেক রেগে আছে মা, এখন গেলে আরও রাগ করবে। আমি জোর করতে চাই না। রাগ করুক, তবুও বাসর রাতে আলাদা থাকতে হয় না বাবা। নীল অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা তখন নিচু গলায় বললেন, বড়দের কথা শুনিস। বাসর রাতে স্বামী স্ত্রী আলাদা থাকলে শয়তান সুযোগ পায়, সম্পর্ক নষ্ট করে দেয়। নীলের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানে আদিবা তাকে ঘৃণা করে, অপমান করে, তবু এই বিয়ে, এই সম্পর্ক সে নষ্ট হতে দিতে চায় না। মা, আমি ওকে কষ্ট দিতে চাই না। জোর করে কাছে গেলে যদি আজীবন দূরে সরে যায়। ভালোবাসা জোর করে হয় না ঠিক, কিন্তু ওর দায়িত্ব থেকে পালিয়েও হয় না। আজ যদি তুই সরে থাকিস, কাল ও আরও শক্ত হবে, ভাববে তুই ভয় পেয়েছিস। নীল চুপ করে রইল। মায়ের প্রতিটা কথা যেন বুকের ভেতর ঢুকে যাচ্ছে। ও জমিদারের মেয়ে, অহংকার আছে, কিন্তু এখন সে তোর বউ। আজকের রাতটা তোর, নিজের অধিকার বুঝে নে বাবা। রাগ ভাঙবে ধীরে ধীরে। নীল আকাশের দিকে তাকালো। চাঁদের আলোয় যেন নিজের ভবিষ্যৎটা দেখছে, কঠিন কাটা ভরা, তবু নিজের। ঠিক আছে মা, আমি যাব। যা বাবা, আল্লাহ ভরসা। নীল ঘরের দিকে পা বাড়ালো। প্রতিটা কদম ভারী লাগছে। দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়ালো সে। ভেতরে আদিবা, রাগে, অপমানে, অহংকারে আগুন। নীল মনে মনে বলল, আজ যদি আমি পিছিয়ে যাই,
এই সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সে দরজার হাতল ধরল, ধীরে, খুব ধীরে দরজাটা খুলো। ঘরের ভেতরে পুরনো খাটের পাশে দাঁড়িয়ে আছে আদিবা, চোখে আগুন, মুখে জমিদার বাড়ির অহংকার। দরজা খুলতেই আদিবার চোখ পড়ল নীলের দিকে। মুহূর্তে তার ভেতরের আগুনটা যেন দ্বিগুণ হয়ে উঠল। চোখ দুটো লাল, মুখ শক্ত। তুই এখানে কেন? কে তোকে ভেতরে আসতে বলেছে? বের হ। আজ বাসর রাত, বাসর রাতে স্বামী স্ত্রী একসাথে থাকে। এই কথা শুনে আদিবা যেন পুরোপুরি বিস্ফোরিত হয়ে গেল। কুত্তা, তুই ভাবলি কিভাবে তোর সাথে শুভ? আমি কি এতটাই সস্তা হয়ে গেছি যে তোদের মতো লোকের সাথে শুভ? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। নীলের চোখে ঝিলিক খেলল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল। সস্তা না, আপনি আমার স্ত্রী। স্বামী স্ত্রী একসাথে থাকার নিয়ম। নিয়ম? তোর নিয়ম আমাকে শোনাবি? তোর সাথে কখনো থাকবো না আমি, কখনো না। থাকতেই হবে। আমার মা বলেছে স্বামী স্ত্রী আলাদা থাকতে নাই। এই কথাটা আদিবার অহংকারে যেন সরাসরি আগুন ঢেলে দিল। আহা, বুঝেছি। তোর মা শিখিয়েছে তোকে এইসব? তোদের ঘরে সবাই এমনই, তুই, তোর মা, বাপ সবাই খারাপ। এই কথাটা শোনা মাত্রই নীলের সংযমে বাঁধ ভেঙে গেল। এতক্ষণ যে রাগটা সে গিলে রেখেছিল, এবার সেটা চোখে মুখে স্পষ্ট। খবরদার, আমার মা বাপকে নিয়ে একটা কথাও বলবি না। তোর জমিদারি অহংকারে মানুষকে অপমান করিস, কিন্তু সবাই তোদের মতো নোংরা না। নোংরা আমরা? চাকরের ছেলে হয়ে জমিদারের মেয়েকে বিয়ে করিস আর এত বড় বড় কথা? হ্যাঁ, বিয়ে করেছি কারণ আমি মানুষ, আর মানুষ হিসেবে আমার অধিকার আছে। তুই চাস বা না চাস, আজ তুই আমার স্ত্রী। নীলের চোখে আগুন, কণ্ঠে প্রথমবারের মতো কঠোর কৃতিত্ব। আদিবা এক মুহূর্ত থমকে গেল। এভাবে নীলকে সে আগে দেখেনি। আমি তোর স্ত্রী নই, জোর করে বিয়ে করেছিস। মনে রাখিস, এই অপমানের প্রতিশোধ নেব আমি। প্রতিশোধ পরে নিস, আজ আলাদা থাকা হবে না। আদিবা রাগে কাঁপছে। সে পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেসে দাঁড়ালো, চোখে ঘৃণা, অপমান আর অসহায়তার মিশ্রণ। মরে গেলেও তোর সাথে এক বিছানায় থাকবো না। আমি তোকে ছুবো না, কিন্তু এই ঘর ছাড়বো না। ঘরের ভেতরে ভয়ানক নীরবতা নেমে এলো। পুরনো খাট, মলিন দেওয়াল, ঘরের আলো, সব কিছু যেন এই দুজনের অহংকারের যুদ্ধ দেখছে। এই বাসর রাত, ভালোবাসা না, অহংকার আর কৃতিত্ব যুদ্ধের প্রথম রাত। আর এই যুদ্ধের শেষ কোথায় তা এখনও কেউ জানে না। ঘরের ভেতর চাপা নীরবতা। ঘরের আলোয় পুরনো খাটটা আরও শক্ত আর রুক্ষ মনে হচ্ছে। নীল কিছু না বলে আলমারি কোণ থেকে একটা পাটি বের করলো, মেঝেতে পাটি পেতে তার উপর কাঁথা বিছিয়ে নিল। আদিবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীল ধীরে ধীরে মেঝেতে শুয়ে পড়ল। কোনো জেদ নেই, কোনো জোর নেই, শুধু কঠিন এক সিদ্ধান্ত। আপনি উপরে শুয়ে পড়ুন। আমি কখনো এই শক্ত বিছানায় থাকি নাই, জানিস? কখনো না। অভ্যাস করে নিন। অভ্যাস সব কিছু শেখায়। অভ্যাস? তোর এই নোংরা ঘরের অভ্যাস আমি করব? স্বপ্ন দেখিস। পরে তো শক্ত বিছানাতে থেকেও আমার ভর সইতে হবে, তখন কিভাবে পারবেন? লুচ্চা কোথাকার, লজ্জা করে না এসব করতে? নীল এবার উঠে কনুয়ে ভর দিয়ে আদিবার দিকে তাকালো, চোখে দৃঢ়তা, গলায় স্পষ্টতা। বউয়ের সাথে কিসের লজ্জা? আদিবা বাক্রুদ্ধ। এক মুহূর্তের জন্য সে কথা হারিয়ে ফেল। এমন নির্লজ্জ আত্মবিশ্বাসে আশা করেনি। মনে রাখিস নীল, আমি তোর বউ না, জোর করে চাপিয়ে দিয়েছিস। আপনি মানেন আর না মানেন, সম্পর্কটা সত্যি। সময়ই সেটা বুঝিয়ে দেবে। আদিবা মুখ ঘুরিয়ে নিল। বুকের ভেতর রাগ, অপমান আর অজানা ভয় একসাথে ধাক্কা দিচ্ছে। সে খাটে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। মেঝেতে শুয়ে নিল, জেগে রইল। কাঁথার নিচে তার বুকটা ভারী। একই ঘরে, একই রাতে, দুজনের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। রাগে, ক্লান্তিতে আর অপমানে আদিবার চোখ দুটো একসময় ভারী হয়ে এলো। শক্ত খাট, অচেনা ঘর, সব কিছুর মাঝে ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল। ঘরের ভেতর তখন শুধু গভীর ক্ষীণ আলো আর নিঃশ্বাসের শব্দ। মেঝেতে শুয়ে থাকা নীল অনেকক্ষণ জেগে রইল। নিশ্চিত হলো আদিবা গভীর ঘুমে। ধীরে ধীরে সে উঠে বসল। পায়ের শব্দ যেন তুলতে ভয় পাচ্ছে। নীল আস্তে করে খাটের পাশে গিয়ে বসল। আদিবার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাগ নেই এখন, অহংকার নেই, শুধু ক্লান্ত একটা মেয়ে। আপনাকে এভাবে জড়ানোর ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, বিশ্বাস করুন।
কিন্তু কিছু করার নাই, অনেক হিসেব বাকি আছে, সব শোধ করতে হবে। সময় লাগবে, কষ্ট হবে, তবুও আমাকে এগোতেই হবে। নীল ধীরে হাত বাড়ল, খুব সাবধানে যেন আদিবার ঘুম না ভাঙে। কপালে একটা হালকা চুমু ছুঁয়ে দিল, তারপর ক্ষণিক থেমে ভালোবাসা আর দায়িত্বের টানে তাকে আলতো করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা কোনো জোর না, কোনো দাবি না, শুধু নীরব প্রতিশ্রুতি। কিছুক্ষণ পর নীল নিজেও ঘুমিয়ে পড়ল। গভীর আলো নিভে এলো, রাতটা কেটে গেল অদ্ভুত এক শান্তিতে। ভোর হওয়ার আগেই নীলের ঘুম ভাঙল। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে। সে জানে আদিবা জেগে উঠলে আবার রাগ করবে। ধীরে ধীরে সে নিজেকে সরিয়ে নিল। আদিবার দিকে আরেকবার তাকালো, তারপর নিঃশব্দে নিচে নেমে গেল। ভোরের আলো পুরো উঠোন ভিজিয়ে দিয়েছে। চুলোর হাড়ি চড়েছে, ভাতের গন্ধে ছোট্ট ঘরটা ভরে উঠেছে। নীলের মা আস্তে নেড়ে নেড়ে রান্না করছে, চোখে চিন্তার রেখা, মনে অজানা ভয়। এই সময় নীল উঠোন পেরিয়ে রান্নাঘরের কাছে এসে দাঁড়ালো। মায়ের মুখের দিকে তাকাতে মায়ের প্রশ্ন, বাবা, আদিবাকে কি খেতে দিবি? ও তো এসব খেয়ে অভ্যাস নাই। নীল চুলার আগুনের দিকে তাকালো। আগুন যেমন ধীরে ধীরে শক্ত চাল নরম করে, তেমনি জীবনও মানুষকে বদলায়। সে কথা ভালোই জানে। অভ্যাস করতে হবে মা। কিন্তু ও জমিদারের মেয়েরে বাবা, ভাত ডাল শাক সবজি এসব ওদের মুখে রোচে না। গরিব হলেও আমরা মানুষ মা, সেটা ওদের বুঝতে হবে। মানুষের খাবার আলাদা হয় না। ও রাগ করবে না তো? রাগ করবে, তবুও শিখতে হবে। নীল মায়ের পাশে এসে দাঁড়ালো, মায়ের কাঁধে হাত রেখে বলল, আজ যা রান্না করছো সেটাই দিবে, আলাদা কিছু না। আমরা যেমন খাই সেও তেমনই খাবে। বউটা কষ্ট পাবে বাবা। কষ্ট ছাড়া অভ্যাস হয় না মা, আমিও তো কত কষ্ট করে দাঁড়িয়েছি। মা চুপ করে গেলেন। চুলার আগুনে চোখ রেখে মনে মনে দোয়া করলেন এই সংসার যেন ভেঙে না যায়। নীল একটু থেমে যোগ করলেন, ওকে জোর করব না, কিন্তু পালাতেও দিব না। রান্নাঘর থেকে ভাতের ঢাকনা খুলে বাষ্প উঠছে। দূরের ঘরে আদিবা তখনও ঘুম ভাঙ্গা ভাঙ্গা চোখে বসে আছে। জানে না নিচে তার জন্য অপেক্ষা করছে জীবনের প্রথম সত্যিকারের পরীক্ষা। ঘরের ভেতর আদিবা খাটের কিনারেই বসে আছে, চুল এলোমেলো, চোখে ঘুম ভাব, তার চেয়েও বেশি অহংকার। নীল ধীরে ভেতরে ঢুকলো। হাত মুখ ধুয়ে নিন, খেতে হবে। ওয়াশরুম কই? এই রুমে নাই কেন? আমরা গরিব, বাথরুম বাইরে, সেখানেই যেতে হবে। কি বলছিস? বাইরে? আমি বাইরে গিয়ে বাথরুম ব্যবহার করব? হ্যাঁ, বাইরে টিউবওয়েল আছে, ওখানেই হাত মুখ ধোবেন। আমি এসবে অভ্যস্ত নই, জানিস না? অভ্যাস করতে হবে। আমি পারবো না, একদম না। এক মুহূর্তে নীরবতা, তারপর নীল ধীরে এগিয়ে এলো। খুব শক্ত না, খুব আলগাও না। আদিবার হাতটা ধরল। চলুন। হাত ছাড়, তুই জোর করছিস কেন? জোর না, দায়িত্ব। নীল তাকে নিয়ে বাইরে উঠোন পেরোলো। সকালের আলোয় মাটির উঠোন, একপাশে টিউবওয়েল আর একটু দূরে টিনের ছাউনি দেওয়া বাথরুম। আদিবার চারপাশ দেখে আবারও ক্ষিপ্ত। এই জায়গা তুই আমাকে এখানে আনলি কেন? হ্যাঁ, আজ এখানেই, কালও এখানেই। আদিবার চোখে অপমানের জল জমে উঠল, কিন্তু সে কাঁদল না, দাঁতে দাঁত চেপে রইল। আমি জানি কঠিন, কিন্তু সময় দিলে পারবেন। নীল হাত ছেড়ে দিল, এক পা পিছিয়ে দাঁড়ালো, সম্মান রেখেই। আমি বাইরে থাকবো, আপনি কাজ সেরে নিন। আদিবা দাঁড়িয়ে রইল। জমিদার বাড়ির মেয়ের জীবনে প্রথমবার এমন সকাল। টিনের ছাউনি দেওয়া ছোট্ট বাথরুম থেকে ধীরে ধীরে পেরিয়ে এলো আদিবা। মুখ শক্ত, চোখে জমে থাকা অপমানের চাপ। নীল কিছু না বলে সামনে এগিয়ে গেল। এদিকে আসুন, টিউবওয়েলে হাত মুখ ধুয়ে নিন। আদিবা একবার চারপাশে তাকালো। খোলা উঠোন, সকালের রোদ, পাশের বাড়ির লোকজনের নড়াচড়া, সব কিছুই তার কাছে অস্বস্তিকর। তবুও দাঁতে দাঁত চেপে টিউবওয়েলের কাছে গেল। নীল টিউবওয়েলে হাত তোল নামিয়ে দিল। ঝরঝর করে পানি পড়তে লাগলো। আদিবা অনিচ্ছে হাত বাড়ালো। ঠান্ডা পানির স্পর্শে সে কেঁপে উঠল। ধীরে ধীরে হাত মুখ ধুয়ে নিল। তার চোখে মুখে স্পষ্ট এই জীবন সে মানতে পারেনি এখনও। নীল একটু দূরে দাঁড়িয়ে বলল, চলুন খেতে বসি। রান্নাঘরের পাশে মাটিতে পাতা, পিঁড়িতে থালা সাজানো, ভাত ডাল, একটু শাক ভাজি। আদিবা থালার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। এসব আমি খেতে পারবো না। না পারলে রুটি বানিয়ে দেই মা।
না আমি খাবো না, একদম না। মা থমকে গেলেন। নীল চুপ করে আদিবার দিকে তাকালো। রাগ নেই তার চোখে, আছে একরাশ দৃঢ়তা। না খেলেও বসে থাকবেন, খাবার সামনে থাকবে। জোর করছিস আমাকে? না, অভ্যাস করাচ্ছি। আদিবা পিড়িতে বসে থাকলো, থালার দিকে না তাকিয়েই। বুকের ভেতর ক্ষুধা থাকলেও অহংকার তার চেয়ে বড়। নীলের মা নীরবে রান্নাঘরের দিকে ফিরে গেলেন, চোখ মুছলেন আঁচলে। সকালের আলো ফিল্টারের মতন ঘরের ভেতর ঢুকছে। মাটির পিঠে রাখা পাটি আর কাঁথার উপর নীল বসে খাবার খাচ্ছে। ভাত ডাল সব কিছু শান্ত। আদিবা হঠাৎ পিছু হটে খাওয়ার জায়গা থেকে সরে যেতে চাইল। নীল ধীরে হাত বাড়ল, তার হাত ধরে রাখল। আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। এক মুহূর্তে আদিবার ভেতর রাগ আর অবিশ্বাসের আগুন একসাথে জ্বলে উঠল। আমি পারবো না, আমি এখানে বসে থাকতে পারবো না। এটা আপনার দায়িত্ব। আদিবার রাগ তীব্র হলো, কিন্তু কিছু বলা হলো না। ঠিক সেই মুহূর্তে দরজা ধাক্কা দিয়ে খোলা হলো। আদিবার বাবা আদিল হোসেন অনেক লোকের সঙ্গে উপস্থিত, চোখে অগ্নি, মুখে ক্রোধ। চাকরের ছেলে চাকর, তোর সাহস হলো কিভাবে আমার মেয়েকে তুলে বিয়ে করিস? বিয়েই তো করেছি, ধর্ষণ তো করি নাই। আদিবার চোখে বিস্ময় আর রাগ সব কিছু একসাথে। তার সঙ্গে থাকা লোকজন থমকে গেল। চাকরের ছেলে এভাবে সাহস করে আমার মেয়েকে? আমি বিয়ে করেছি, সব কিছু নিয়ম মাফিক। আদিবার বাবা আদিল হোসেন মুখ লাল, চোখে ক্রোধের আগুন। নীল ধীরে ধীরে আদিবার দিকে এগোলেন। আদিবা চল, তোকে আর এখানে থাকতে হবে না। আমাদের বিয়ে হয়ে গেছে, বাসর রাতও শেষ। এখন মেয়ে নিয়ে কি করবেন? সমাজে মুখ দেখাতে পারবেন তো? বাবা নিয়ে চলো, আমি এই ছোট লোকের সাথে থাকবো না, এক মুহূর্তও না। আদিল হোসেন হালকা গর্জন করে কাঁধে হাত দিয়ে আদিবাকে টেনে নেওয়ার চেষ্টা করলেন। চল মা, ঘরে ফিরে চল। আমার বউকে নিয়ে গেলে কেস করব আমি, অনেক ঝামেলায় পড়তে হবে আপনার। চাকরের ছেলে, তুই এতটা সাহস রাখিস? হ্যাঁ, বিয়ে হয়েছে তাই দায়িত্ব আমার। বাড়ির ভেতর উত্তেজনা আগের চেয়ে দ্বিগুণ। আদিবার বাবা আদিল হোসেন চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে, নীলের চোখেও রাগের লালচে আভা। চলে যান আপনি, আমি আমার বউকে যেতে দিব না। এ কথাই আদিবার বাবা রেগে আগুন হয়ে গেলেন, ঠোঁটে থাবার মতো দাঁত, চোখে ক্রোধ। চাকরের ছেলে, তোকে দেখে নিব আমি। নীল কোনো কিছুই মনে করল না, ধীরে এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢুকলো। আমি এখন বউয়ের সাথে পার্সোনাল সময় কাটাবো, শ্বশুর হয়ে দাঁড়িয়ে থেকে লজ্জা দিবেন না। তুই আমাকে জোর করে কি করবি? আমি একদম মানবো না। আমি জোর করব না, কিন্তু বাইরে দাঁড়িয়ে আমাকে বিপদে ফেলবেন না। আদিবার বাবা কয়েক মুহূর্ত থমকে দাঁড়ালেন, তারপর গর্জন করে গেলেন। তোকে দেখে নিব, মনে রাখিস। দরজার বাইরে পদক্ষেপের আওয়াজ মিলিয়ে দূরে চলে গেলেন। ঘরটা হঠাৎ নিঃশব্দ। আদিবার কপালে ভিজে থাকা ঘামের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে নীল ধীরে ঘরে ঢুকলো, হাতে প্লেটে রান্না করা খাবার, ভাত ডাল শাক সব কিছু সাজানো। খাবার আনলাম, খেয়ে নিন। আমি খাবো না, একদম না। না খেলে পেট ভরবে নাকি? এই কথার সঙ্গে সঙ্গে নীল সাহস করে আদিবার গলায় মুখ ডুবিয়ে কিস করলো। ঠোঁট ছিল নরম, অপ্রত্যাশিত আর একরাশ ভালোবাসার প্রতিশ্রুতি। আদিবার চোখ বড় হয়ে উঠল, রাগ, অহংকার, অপমান সব একসাথে জ্বলতে লাগলো। কি করছিস? লজ্জা করে না? এটা লজ্জা নয়, এটা আদর। পেট ভরলে শরীরও শান্ত হবে, মনও। আদিবার রেগে আগুন হয়ে উঠল, হাত দুটি ঘাড়ে তুলে ঠেকাতে চাইছে, কিন্তু নীল স্থির। একবার খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। আদিবা ভাত খেতে লাগলো। ধীরে, খারাপ লাগছে না, বরং একটু ভালোই লাগছে। নীল থমকে দাঁড়ালো, আদিবার দিকে তাকিয়ে, চোখে একরাশ মুগ্ধতা, মুখে হালকা হাসি। কেমন লাগছে? আদিবা কিছু বলে না, শুধু রাগে চোখ বড় করে তাকালো। মুখ লাল, চুল এলোমেলো, কিন্তু ভেতরে অদ্ভুতভাবে কিছু নরম হয়ে গেছে। রাগ করে লাভ নেই, আপনি আমার বউ। আদিবার রাগ আগুন হয়ে জ্বলে উঠল, কিছু বলল না। নীল সামনের দিকে বসে আছে, হঠাৎ হালকা এগিয়ে এসে আদিবার ঠোঁটে চুমু দিল। আদিবা খাওয়া থামিয়ে দিয়ে রাগি চোখে তাকালো, তাতে নীলে কিছু হলো না। সে আদিবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আদিবার বাড়ির কিচেনের পাশে ভোরের আলো মাটির ফাঁকে ঢুকে এসেছে। আদিবার মা শারমিন আক্তার চোখে উদ্বেগ, মুখে চিন্তার রেখা নিয়ে বাবার দিকে তাকালেন। এই
কি ব্যাপার, আদিবাকে আনো নাই? আদিবার বাবা আদিল হোসেন দম নেওয়ার চেষ্টা করলেন, মুখে ক্রোধ, চোখে অগ্নি। না, আনতে পারিনি। আমার মেয়েটা কিভাবে ওখানে থাকবে? এই জীবনে কি বাকি রইল আর? ওই ছোট লোকটাকে আমি ঠিক শিক্ষা দিব। ধৈর্য ধরো শারমিন। মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, মুখে কিছু বলার সাহস নেই, তবে চোখে ভয় আর দুশ্চিন্তার চাপ। আদিবার জমিদার বাড়ির বড় হল, চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু সেখানে আলো নেই, শুধু ক্রোধ আর উত্তেজনা। আদিবার বাবা আদিল হোসেন কঠিন চোখে নীলের বাবাকে বললেন, তোর ছেলের সাহস হলো কিভাবে আমার মেয়েকে তুলে বিয়ে করে? নীলের বাবা হাফিজ আলম সামনের দিকে এগিয়ে এলেন, মাথা নিচু, হাত সামান্য কাঁপছে। তিনি জানেন আজকের এই মুহূর্তে বলার সব কিছু ঠিক হতে হবে। আমি জানি না জমিদার সাহেব, আমার ছেলেকে মাফ করে দেন। আদিবার বাবার চোখে অগ্নি, মুখ লাল, তার ভেতরে রাগ, অহংকার আর নিজের কণ্ঠের দৃঢ়তা, সব কিছু একসাথে মিশে গেছে। ভুল করেছে সে, তার কোনো মাফ নেই। আমার মেয়ের সম্মান লাঞ্ছিত হয়েছে। নীলের বাবা কিছু বলতে পারলেন না, ঠোঁট চেপে ধরলেন। ঘরে নীরবতা, কিন্তু সেই নীরবতায় এক অদ্ভুত উত্তেজনা লুকানো। আদিবার জমিদার বাড়ির কক্ষে উত্তেজনার উত্তম উচ্চবিন্দু। আদির বাবা আদিল হোসেন চোখ লাল, রাগে আগুন ঝরছে। তোর ছেলেকে জানে মেরে দিব। আমার মেয়েকে ফেরত দিতে বল এখনই। নীলের বাবা হাফিজ আলম সামনের দিকে এগিয়ে এলেন, হাত কেঁপে যাচ্ছে, চোখে ভয়, তার ভেতর দম বন্ধ, কিন্তু বক্তব্য পরিষ্কার। আদিবার চোখে আরও লাল হয়ে গেল। ধীরে ধীরে পা এগিয়ে এলেন, শারীরিকভাবে নয়, মানসিকভাবে প্রভাব দেখাতে চাইছেন। তো কি, তোদের মতো ছোট লোকের সাথে আমার মেয়ে কখনোই থাকবে না। আমার মেয়েকে কেউ এইভাবে নির্যাতন করতে পারবে না। নীলের বাবা চুপ করে দাঁড়ালেন, জানেন এই মুহূর্তে যুক্তি কোনো কাজ করবে না। আদিবার বাবা রাগে মাথা নেড়ে বললেন, আমার মেয়ের সম্মান রক্ষা হবে, তোদের মতো ছোট লোকের ভুলের মাফ নেই। রাত নেমেছে, কুপি মৃদু আলোয় ঘরটা আরও ছোট, আরও সংকীর্ণ মনে হচ্ছে। খাটের এক কোণে আদিবা বসে আছে, চোখে রাগ, মুখে অভিমান, বুক ভরা ঘৃণা আর অপমান। এই ঘর, এই জীবন কিছুই তার নিজের না। নীল ধীরে ধীরে ঘরে ঢুকলো, মুখে ক্লান্তি, তবুও গলায় জোর ধরে রাখার চেষ্টা। চলুন খেয়ে নিবেন, সারাদিন কিছুই তো খেলেন না। এইসব প্রতিবেলা খেতে পারবো না আমি। এই গরিবি খাবার আমার সহ্য হয় না। নীলের চোখে এক মুহূর্তের জন্য কষ্ট ফুটে উঠল, কিন্তু সে চুপ থাকলো না। তাহলে বলেন কি খাবেন, আমি কিনে আনি। কিছুই খাবো না, আমাকে বাড়িতে যেতে দে। বাড়ি যাওয়ার কথা ভুলে যান, আমি আপনার স্বামী। এভাবে তুই বলে কথা বলছেন কেন? এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। আদিবা উঠে দাঁড়ালো। স্বামী? তোর মতো চাকরকে কি বলবো আমি? তুই তো আমার বাবার পায়ের ধুলোরও যোগ্য না। নীলের মুখ শক্ত হয়ে গেল, চোখের ভেতর চাপা আগুন জ্বলছে, কিন্তু সে নিজেকে সামলালো। চাকরের ছেলে বলেই আজ আপনার সামনে মাথা নোয়াই না। আপনি এখন আমার বউ, এই সত্যটা মেনে নিতেই হবে। আমি এই বিয়ে মানি না, আমার বাবা তোকে ছাড়বে না। আমি কাউকে ভয় পাই না, আপনাকেও না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো, রাগ, অপমান আর জেদের দেওয়ালে আটকে আছে দুজন মানুষ। একজন অহংকারে ভরা জমিদার কন্যা, আরেকজনের দৃঢ়চেতা চাকরের ছেলে, যে জানে এই লড়াই শুধু ভালোবাসা নয়, এটা সম্মান আর ধৈর্যের যুদ্ধ। রাতের নিস্তব্ধতা ঘরে নেমে এসেছে। খাটের পাশে বসে আছে আদিবা, চোখে রাগ, মুখে অভিমান, কিন্তু ভেতরে এক অচেনা কম্পন। নীল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, হাতে কিছু না থাকলেও চোখে দৃঢ়তা। হয় খাবেন, না হয়। নীল ধীরে এগিয়ে এসে আদিবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করলো, তারপর ঠোঁটে দুষ্ট হাসি দিয়ে বলল, কিস করে পেট ভরাবেন। আদিবার চোখ বড় হয়ে গেল, রাগ লজ্জা সবই একসঙ্গে জ্বলে উঠল, কিন্তু ভিতরে কিছু নরম হয়ে গেছে। তুই কি করছিস? এটা লজ্জা নয়, এটা আদর। আপনি না খেলে শরীরও মনও খালি থাকে। রাতের নিস্তব্ধতা ঘরটাকে আরো ছোট করে দিয়েছে। খাটের পাশে বসে আছে আদিবা, চোখে রাগ, মুখে অহংকার, কিন্তু ভেতরে অচেনা উত্তেজনা। নীল ধীরে এগিয়ে এসে আদিবার চোখের দিকে তাকালো, কণ্ঠে মৃদু হাসি, কিন্তু দৃঢ়তা অটুট। একটু আদর খান, পেট ভরে যাবে। কথা শেষ হবার আগে নীল ধীরে এগিয়ে এসে আদিবার ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে কিস করলো। আদিবা হঠাৎ রেগে চিৎকার করে উঠল,
আমি আমি ভাত খাবো, চল। ঠিক আছে, তাহলে খেতে যাই। ধীরে ধীরে আদিবা উঠে দাঁড়ালো, চোখে রাগ, মুখে লজ্জা, ভেতরে অচেনা নরম ভাব। নীল তাকে সামনের দিকে টেনে নিয়ে রুমের একপাশে ছোট্ট টেবিলে বসালো। ভাত তরকারি সব সাজানো। আদিবা ধীরে খেতে লাগলো। ঘরের মধ্যে শান্তি মিলান। ভাতের বল টেবিলে রাখা, দুজনেই ধীরে খাচ্ছে, চোখে রাগ, মুখে অভিমান, কিন্তু মাঝে মাঝে ভেতরে অদ্ভুত উত্তেজনা ঝলসে ওঠে। হঠাৎ নীল ধীরে এগিয়ে আসে আদিবার দিকে, তাকিয়ে মৃদু হেসে বলল, চলুন একটু আরাম করি। কুত্তার নামা আমাকে কোলে তুললি কেন? কাল তো বাসর হলো না, আজ হবে। খবরদার কাছে আসবি না। আমি আপনার কাছে, একদম কাছে। দুজনের নিঃশ্বাস মিলছে। আদিবা হঠাৎ কেঁপে উঠল, রাগ আর লজ্জায় মিলিত ঢেউ ঘরকে ভরিয়ে দিয়েছে। নীল ধীরে আদিবার কাঁধে হাত রাখল। রাত গভীর, ঘর নিস্তব্ধ। ভেতরে শুধু নীল আর আদিবার নিঃশ্বাসের আওয়াজ। নীল ধীরে এগিয়ে এলো, চোখে মায়া, কণ্ঠে কোমল দৃঢ়তা। চলুন শুয়ে পড়ি। নীল আদিবাকে ধীরে বিছানায় শুয়ে দিল, চুপচাপ, যেন কোনো শব্দ নেই। হঠাৎ সে আদিবার গলে মুখ ডুবিয়ে চুমু দিল। হঠাৎ আদিবা চেঁচিয়ে উঠল। ছাড়, তোর সাহস কিভাবে হলো? রেখে সে নীলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, পা দিয়ে ঠেলা দিয়ে বলল, ঘর থেকে বের হ এক্ষুনি। নীল কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দেখল, তারপর রেগে, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা বলল, আপনাকে আদর করা আমার অধিকার। আপনি চাইলে খারাপ ব্যবহার করতে পারেন না আমার সাথে। চলে যা, আমি চাই না তোর এই সব ধরনের আচরণ। ঘরের ভেতর থমথমে নীরবতা, বাতাসে শুধু চাপা রাগ আর অপমানের গন্ধ। আদিবা বিছানার একপাশে বসে আছে, চোখে জল জমে আছে, কিন্তু অহংকার তাকে কাঁদতে দেয় না। নীল দাঁড়িয়ে আছে সামনে, কণ্ঠ কঠিন, চোখে দম বন্ধ করা আগুন। আমাকে একদম রাগাবেন না আদিবা। আমি খারাপ হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। খারাপ? সব তো খারাপই করেছিস। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। আর বাকি আছে? আর কি বাকি আছে বল? নীলের চোখে এক মুহূর্তের জন্য ধাক্কা লাগলো। সে এগিয়ে এলো, কিন্তু নিজেকে থামালো, তারপর ধীরে বিছানার পাশে বসে পড়ল। আপনি আমার বউ, এই সত্যটা বদলাবে না। আমি আপনাকে হারাতে পারি না, এইটাই আমার রাগের কারণ। ভালোবাসা এভাবে হয় না নীল। জোর করে কাউকে বেঁধে রাখলে সেটা দখল হয়, ভালোবাসা না। নীল চুপ করে থাকে। এই প্রথম তার ভেতরে রাগের নিচে লুকানো অপরাধবোধ নড়ে ওঠে। আমি জানি, কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না। এই ঘরে আজ কোনো বাসর হলো না, কিন্তু হলো দুটো আহত অহংকারের মুখোমুখি সংঘর্ষ। একজন দখল করতে চায়, আরেকজন পালাতে চায়। এই যুদ্ধ শুধু শরীরের নয়, এটা মন আর সম্মানের যুদ্ধ। রাত অনেক গভীর, ঘরের কুপির আলো নিভে এসেছে প্রায়। দিনভর রাগ, অপমান আর মানসিক যুদ্ধের পরে আদিবা অবশেষে ক্লান্ত হয়ে পড়েছে। অহংকারের দেওয়াল শক্ত হলেও শরীর আর মন দুটোই ক্লান্ত। বিছানায় শুয়ে একপাশ ফিরে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভেতরও কপাল কুঁচকে আছে। এই ঘর, এই জীবন, এই মানুষ, কিছুই সে মেনে নিতে পারেনি। নীল দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আদিবার মুখে। তখন আর রাগ নেই, শুধু অসহায় এক জমিদার কণা, যাকে হঠাৎ করে অন্য এক জীবনে ছুঁড়ে ফেলা হয়েছে। নীল ধীরে বসে পড়ল, কথা বলছে না, কিন্তু তার ভেতর হাজারটা হিসেব ঘুরছে। আমার কিছু করার নাই, কিছু হিসেব বাকি আছে, সব শোধ করব আমি। তার চোখে প্রতিশোধের আগুন নয়, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে এই বিয়ে শুধু ভালোবাসার জন্য নয়, এর পেছনে আছে পূর্ণ অপমান, অবহেলা আর এক এমন কিছু সত্য যা এখনো কেউ জানে না। আজ আপনি আমাকে ছোটলোক ভাবছেন, একদিন নিজেই বুঝবেন এই ছোটলোকই আপনার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াবে। সে উঠে দাঁড়ায়, ঘুমন্ত আদিবার গায়ে কাঁথাটা একটু ঠিক করে দেয় অজান্তেই, নিঃশব্দে। এই রাত শান্ত, কিন্তু সামনে ঝড় আসছে। কারণ নীলের ভেতরে যে হিসেব বাকি, তা শুধু আদিবার সাথে নয়, তার জমিদার বাড়ির প্রতিটা অপমানের সাথে। ভোরের আলো উঠেছে, মুরগির ডাক আর দূরের আজানের শব্দে ঘুম ভাঙে আদিবার। বিছানায় বসে সে বুঝে যায়, এই ঘর, এই সকাল, এই জীবন সবই তার অচেনা। নীল দরজার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় ডাকল, উঠুন, রান্না করতে হবে। আদিবা হঠাৎ সোজা হয়ে বসে পড়ে, চোখের আগে ঝিলিক, কণ্ঠে তার ছিল, আমি এসব পারি না, এই কাজ আমার না।
পারেন না মানেই পারবেন না এমন না, শিখে নিন। ভবিষ্যতে আপনাকেই তো করতে হবে। এ কথাই আদিবার রাগ যেন আগুন হয়ে ফেটে পড়ল। ভবিষ্যৎ? আমি কি চাকরানি নাকি তোর, যে রান্নাঘরে ঢুকে এই জীবন কাটাবো? চাকরানি না, বউ। বউ মানেই কি কাজের মানুষ? তোর ধারণা এতই ছোট? বউরা সংসার ভালোবেসে সামলায়, কেউ জোর করে না। ভালোবাসা থাকলে কাজ ছোট লাগে না। আদিবা চুপ করে গেল। এই কথাটা সে আশা করেনি। জোর নয়, হুকুম নয়, শুধু ভালোবাসা শব্দটা তার কানে নতুন করে ধাক্কা দিল। ভালোবাসা দিয়ে শুরু করিসনি তো, তাই সবই আমার কাছে অপমান লাগে। নীল কিছু বলল না, চুপচাপ রান্নাঘরের দিকে তাকিয়ে রইল। সে জানে এই যুদ্ধ একদিনে জেতা যায় না। আজ না হোক কাল একদিন বুঝবেন। সকালের আলোয় ঘরটা ভরে গেছে, কিন্তু আদিবার মুখে এক ফোঁটাও উষ্ণতা নেই। সে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, একদম কঠিন, একদম অনমনীয়। কখনো বুঝতে চাই না আমি, এই জীবন এই সংসার কিছুই না। নীল এক পা এগোই, তার চোখে জেদ, কিন্তু সেই জেদের নিচে অদ্ভুত এক আবেগ। আপনি বুঝবেন, ভালোবাসবেনও, বুঝবেন, আর তখন কাজও নিজের মনে করবেন। নীল খুব কাছে এসে থেমে যায়। আদিবার গলায় মুখ নামায় না, শুধু এতটাই কাছে দাঁড়ায় যে দুজনে নিঃশ্বাস এক হয়ে যায়। এই ঘনিষ্ঠতা আদিবাকে কাঁপিয়ে দেয়। আমার কাছে আসিস না, আর এবার এলে আমি খুন করে ফেলবো তোকে। আপনি আমাকে মারবেন না, আপনি এতটা নিষ্ঠুর নন। আর ধরুন মারলেও তো আপনি বিধবা হবেন। তার চেয়ে এই বাস্তবতাকে মেনে নেওয়াই কি সহজ না? নীলের এই কথায় আদিবার বুকের ভেতর কেঁপে ওঠে, রাগে নয়, ভয়ও নয়, বরং এক অজানা সত্যের আঘাতে। আমি কখনোই তোর হব না। আজ না, কালও না, কিন্তু একদিন এই ঘর, এই মানুষ সব আপনারই হয়ে যাবে। দুপুর গড়িয়ে এসেছে, রোদ ঝাঁঝা করছে। ঘরের ভেতর অস্বস্তিতে পায়চারি করছে আদিবা। সারাদিনের শরীর ভারী হয়ে আছে, মাথার ভেতরও একরাশ বিরক্তি। হঠাৎ সে থেমে নীলের দিকে তাকালো। আমি ওখানে গোসল করব কিভাবে? কাল তোর মা দাঁড়িয়েছিল, আজ তো পাশের বাড়ি গেছে, হঠাৎ কেউ চলে আসলে? নীল শান্তভাবে তাকিয়ে রইল, কণ্ঠে কোনো ঠাট্টা নেই, একদম স্বাভাবিকভাবে বলল, আমি দাঁড়িয়ে আছি, আপনি গোসল করুন। কি, তোর সামনে গোসল করব আমি? তাতে সমস্যা কোথায়? আমি আপনার স্বামী। আদিবা মুখ শক্ত করে ফেল, রাগে কিছু বলতে চেয়েও বলল না, কারণ শরীরের প্রয়োজন রাগের চেয়েও বড় হয়ে উঠেছে। সে চুপচাপ টিউবওয়েলের দিকে এগিয়ে গেল, মুখে বিরক্তি, চোখে অস্বস্তি। পানি পড়ার শব্দে চারপাশ ভরে উঠল। নীল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে, সে তাকিয়ে থাকে না, তবু উপস্থিতিটা আদিবার ভেতরে অস্বস্তি তৈরি করে। নীলের গলা শুকিয়ে আসে, সে অজান্তেই ঢোক গিলে নেয়, তারপর নিজেকে সামলে নেয়। নিজেকে সামলাও, এটা অনুভূতি না, এটা দায়িত্ব। আদিবা গোসল শেষ করে ফিরে আসে, চোখে ক্লান্তি, মুখে আগে সেই কঠিন ভাব। খুশি তো আমাকে কষ্ট দেখে? আপনার কষ্ট আমার স্বস্তির কারণ। ঘরে ফিরে আদিবা দরজা চাপিয়ে নেয়, ভেজা চুল কাঁধে ছড়িয়ে আলতো করে শাড়িটা হাতে নেয়। এই ঘরটা তার না, তবুও এই মুহূর্তটা সে নিজের মতো করে নিতে চায়। হঠাৎ দরজায় শব্দ, নীল ভেতরে ঢুকে পড়ে। আদিবা ঘুরে তাকাতে রেগে ওঠে। বের হ, আমি শাড়ি পরছি। নীল থেমে যায়, এক পা এগিয়ে এসেও নিজেকে সামলায়। দরজা খোলা ছিল, আমি ভুল করেছি, থাকবো না। আদিবা দ্রুত শাড়িটা নিজের গায়ে জড়িয়ে ধরে, চোখে রাগ, কণ্ঠে কাঁপন। এই বাড়িতে থেকেও আমার ন্যূনতম প্রাইভেসি নাই। আছে, আর সেটা ভাঙার অধিকার আমারও নেই। আপনি চাইলে আমি বাইরে থাকবো, আর যদি সাহায্য চান শুধু বলবেন। আমি কারো সাহায্য চাই না। জানি, তবুও বললাম, কারণ আপনি আমার বউ, আর সম্মানটা সবার আগে। নীল বেরিয়ে যায়, দরজা আস্তে করে বন্ধ হয়। ঘরে একা দাঁড়িয়ে আদিবা গভীর শ্বাস নেয়, হাত কাঁপছে, রাগে নয়, বরং অজানা এক দ্বন্দ্বে। বিকেলে নরম আলো উঠোনে এসে পড়েছে, বাতাসে কাঁচা রোদের উষ্ণতা, অথচ ঘরের ভেতর একটা চাপা ভারী ভাব। নীলের মায়ের পাশে মাটির চৌকিতে বসে আছে আদিবা, আজ তার মুখে রাগ কম, চোখে ক্লান্তি বেশি। নীলের মা আদিবার মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন, চোখে একরাশ মায়া। আমার মেয়ে থাকলে আজ ঠিক তোমার মতোই হতো মা। আপনার মেয়ে আছে? কই, কোথাও গেছে নাকি?
এতদিনে তো কাউকে দেখলাম না। নীলের মা হালকা হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে জমে থাকা কষ্ট লুকানো গেল না। চোখ দুটো ধীরে ভিজে উঠল। আমার মেয়েটা এই দুনিয়াতে নাই মা। মানে? নীলের মা একবার আকাশের দিকে তাকালেন, যেন নিজের চোখের জল আটকে রাখার চেষ্টা করছেন। অমানুষের জন্য এই দুনিয়া ছেড়ে বিদায় নিছে সে। এই কথার মানে আদিবার পুরোপুরি বোঝার মতো বয়স অভিজ্ঞতা আছে, তবু সে বুঝতে পারল না ঠিক কী ঘটেছিল। শুধু বুকের ভেতর হঠাৎ একটা অস্বস্তি জমে উঠল। আদিবা চুপ করে রইল। এই প্রথম সে নীলের মায়ের চোখে অসাধ্য দেখল। দূরে দাঁড়িয়ে সব শুনছিল নীল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের গভীরে জমে উঠেছে পুরনো আগুন। সব হিসাব শোধ করব আমি, বেশি দিন লাগবে না। তার মুঠি শক্ত হয়ে আসে। এটা শুধু আদিবার সঙ্গে লড়াই নয়, এটা অতীতের রক্তক্ষরণ, অপমান আর হারানোর হিসেব। রাত নেমেছে ধীরে ধীরে। কুপির আলোয় ঘরটা আধো অন্ধকার, আধো আলোয় ডুবে আছে। খাটের এক পাশে বসে আছে আদিবা, চোখে আজ রাগের চেয়ে বেশি কৌতূহল। বিকেলের কথাগুলো তার মাথা থেকে যাচ্ছিল না। তোমার বোনের সাথে কি হয়েছিল নীল? নীল থমকে যায়। এক মুহূর্তে তার চোখের ভাষা বদলে যায়, শান্ত থেকে কঠিন, কঠিন থেকে রাগে। এসব জেনে আপনি কি করবেন? সে একপাশে মুখ ফিরিয়ে নেয়, যেন কথা এখানেই শেষ করতে চাই। আপনি আপনার সংসার করুন মন দিয়ে, এই প্রশ্নগুলো আপনার জন্য না। আদিবার ভেতরে আগুন আবার জ্বলে ওঠে। সে উঠে বসে, চোখে চ্যালেঞ্জ। আমি সংসার করতে আসি নাই, জোর করে করেছিস বলেই এখানে আছি। নীল ধীরে ঘুরে তাকায়, কাছে আসে কিন্তু স্পর্শ করে না। তার কণ্ঠ নিচু, অথচ অদ্ভুতভাবে কৃতিত্বপূর্ণ। আপনি মানুন বা না মানুন, এই সংসার আপনারই। আদিবা কিছু বলতে যাবে, কিন্তু নীল থামিয়ে দেয়। তাই বেশি কথা না বলে সংসারে মন দিন। এই কথাটা আদিবার বুকের ভেতর ধাক্কা দেয়। এটা হুমকি না, আদর না, এটা বাস্তবতার কঠিন ঘোষণা। আদিবা দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে। এই প্রথম সে বুঝতে পারে নীলের জীবনে কিছু আছে যেগুলো এখনও তার নাগালের বাইরে। নীল জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে জমে থাকা অন্ধকারের আড়ালে একটাই প্রতিজ্ঞা। সময় আসবে, সব সত্য তখন নিজ থেকেই সামনে আসবে। সকালে রোদ তখনও পুরোপুরি ওঠেনি। নীলের বাড়িটা অস্বস্তিকর নীরবতায় ডুবে আছে। হঠাৎই বাড়ির উঠোনে থেমে যায় একটি গাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি গম্ভীর গলায় বলে, জমিদার বাড়ি থেকে এসেছি। জমিদার সাহেব তার মেয়েকে নিয়ে যেতে বলেছে, তাকে তিনি আজকেই দেখতে চান। নীল চেয়ারে বসেছিল। কথাটা শুনে মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। যার দরকার সেই নিজেই এসে দেখা করে যাক, উনি কোথাও যাবে না। লোকটা একটু অবাক হয়, কিছু বলতে যাবে, তার আগে আদিবা ঘর থেকে বেরিয়ে আসে। কথাগুলো সে শুনে ফেলেছে। এ কেমন ব্যবহার নীল? ওটা আমার বাবা, আমি যাব বাড়ি, আমার বাবা অপেক্ষা করছে। না, যাওয়া হবে না। কি বলছো তুমি? আমাকে আটকানোর অধিকার তোমায় কে দিয়েছে? নীল এক পা এগিয়ে আসে, গলার স্বর নিচু হলো, ভেতরে চাপা আগ্রাসন। এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আপনার নেই। আমি বন্দি না নীল, আমি তোমার সম্পত্তিও না। আপনি বন্দি না, কিন্তু এই মুহূর্তে আপনি এখানেই থাকবেন। লোকটা অস্বস্তিতে দাঁড়িয়ে থাকে। নীল চোখ ঘুরিয়ে তাকায়। আপনি যান, বলবেন আমি কারো ডাকে ছুটে যাই না। লোকটা চলে যায়। উঠোনে আবার নীরবতা নেমে আসে। আদিবার চোখে চোখ রেখে তাকাই নীলের দিকে। তুমি আমাকে বাবার কাছ থেকে আলাদা করে রাখছো, এর হিসাব একদিন দিতে হবে। হিসাবের দিন আসবেই, কিন্তু আজ না। ঘরের দরজাটা বন্ধ হতেই আদিবার বুকের ভেতর জমে থাকা কষ্টটা আর ধরে রাখতে পারে না। খাটের কোণে বসে সে দুহাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। নিঃশব্দ কান্না, যেখানে অপমান, অবহেলা আর অসাধ্য একসাথে মিশে আছে। আমি কি দোষ করেছি? আমার সাথে এমন করছো কেন সবাই? ঠিক তখনই ধীরে ধীরে দরজার পাল্লা খুলে যায়। নীলের মা ঘরে ঢুকে পড়েন। ছেলে স্ত্রীর এমন অবস্থা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। নীলের মা কাছে এসে আদিবার মাথায় হাত রাখেন। কান্না করিস না মা, এভাবে ভেঙে পড়িস না। মা, আমি কি করেছি? আপনার ছেলের উপর আমি তো কিছুই করিনি, তবুও কেন এমন করছে আমার সাথে? তুই না করলেও মা, তোর উপর ওর রাগ আছে। আমার উপর রাগ? কিসের রাগ মা? নীলের মা কিছুক্ষণ চুপ করে থাকেন। মনে হয় কত কথা গলায় এসে আটকে যাচ্ছে। সব রাগ তো সবসময় দোষের হয় না রে মা। কিছু রাগ জমে থাকে বুকের ভেতর, সেই রাগের আগুনে পুড়ে যায় নির্দোষ মানুষও।
তাহলে আমি শুধু রাগ ঝাড়ার জায়গা? না মা, তুই কারো রাগ ঝাড়ার জায়গা না। সব খারাপ মানুষের মনও খারাপ হয়ে যায়। তুই কষ্ট পাস না মা, সব ঠিক হয়ে যাবে। নীল এখন রেগে আছে বলেই এমন করছে। কিন্তু মা, আমি তো মানুষ, আমারও তো কষ্ট লাগে। আমি জানি মা, আমি সব বুঝি। তুই শুধু একটু ধৈর্য ধর। ঘরে এক কোণে কান্না থামে ধীরে ধীরে, কিন্তু আদিবার বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো এখনো অশান্ত। আর ঘরের বাইরে দূরে দাঁড়িয়ে থাকা নীলের চোখে এক ফোঁটা অনুতাপ নেই। তবু একটাই কথা ঘুরছে মনে, সব হিসাব একদিন শোধ হবেই। দিন শেষে রাত নেমেছে, নরম আলোয় ভরা। নীল সারাদিন কোথাও যায়নি, শুধু কাজের ঝুঁকি সামলেছে। ঘরে ফিরে এসে সে দেখতে পায় নীলের মা রান্না সারছেন। গন্ধে পুরো বাড়ি ভরে গেছে। নীল এগিয়ে এসে দাঁড়ালো। মা, খেতে দাও। আদিবা তো খায়নি আজ। তাহলে দুজনের খাবার বেড়ে দাও মা, আমরা একসাথে খাবো। তুমি বাবার সাথে খেয়ে নাও, আর আমরা রুমে গিয়ে খাবো। নীলের মা কিছুক্ষণ চুপ করে তাকালেন। দেখে মনে হলো ছেলের দৃঢ়তা এবং আদর্শে তিনি কিছুটা আশ্বস্ত। ঠিক আছে, দুজনের জন্য খাবার বাড়ছি। নীল প্লেট দুটো হাতে ধরে রুমের দিকে এগোতে লাগলো। আদিবা ঘরেই বসে আছে, চোখে ভরের কৌতূহল, মুখে অস্বস্তি আর রাগের মিশ্রণ। নীল খাবার নিয়ে রুমে ঢুকলো। আদিবা তার দিকে তাকিয়ে রেগে বলল, বেরিয়ে যাও। আমরা একসাথে খাবো, আপনাকে খেতে হবে। এই সংসার তাছাড়া চলবে না। রাত ঘনিয়ে এসেছে, রুমের অল্প আলোয় সব কিছু ঢেকে গেছে। নরম ছাই, আদিবা বসে আছে, চোখে রাগ আর অস্বস্তি মিলেমিশে এক অদ্ভুত ঝলক। আমি খাবো না, আমাদের বাড়িতে যেতে দাও। নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখে রাগ, কিন্তু চোখের ভেতর অন্য এক অদ্ভুত দৃঢ়তা। না, পরে নিয়ে যাব। না, আমি এখনই যাব। নীল এক পা এগিয়ে আসে, চোখে আগুন জ্বলে উঠেছে, মুখে কড়া নির্দেশ। মেজাজ গরম করবেন না, খান, না হলে খারাপ হবে। আদিবার রাগ আরও বেড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে, চুপচাপ নয়, কণ্ঠে আগুন। কি খারাপ করবে তুমি? আমি তোমার সাথে থাকবো না, ভালো লাগে না আমার। নীল হঠাৎ আগুন হয়ে যায়। কোনায় দাঁড়িয়ে থাকার বদলে সে দ্রুত আদিবার কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস মিলতে থাকে। রাগ, আগ্রাসন আর অদ্ভুত আকর্ষণ একসাথে ভাসছে ঘরের বাতাসে। আপনি যা ভাবেন আমি তা শুনছি, কিন্তু আপনাকে আমার সাথেই থাকতে হবে। ঘরের ভেতর বাতাস ভারী, রাগে জমে থাকা নীরবতা যেন শব্দের চেয়েও বেশি জোরে কথা বলছে। নীল আদিবার কাছে এগিয়ে আসে। আমার কাছে আসবে না। নীল এক মুহূর্তে থামে, তারপর আরও কাছে এগিয়ে আসে। আমি জোর করতে আসি নাই, কিন্তু পালানোর পথ রেখে কথাও বলা যায় না। আদিবা। নীল খুব কাছে এসে দাঁড়ায়, কানের কাছে মুখ এনে ফিসফিস করে স্বরে রাগনি আছে চাপা প্রতিজ্ঞা। এই সংসার থেকে নয়, এই সম্পর্ক থেকে পালাতে দিলেই সব শেষ হয়ে যাবে। আমি সেটা হতে দেব না। আদিবা তাকে এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়। রাগ, অপমান আর অস্বীকারের আড়ালে লুকিয়ে থাকা একটুখানি কাঁপুনি নীল সেটা দেখে ফেলে। নীল হঠাৎ আদিবাকে জড়িয়ে ধরে। আদিবা কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁটে ঠোঁট ডুবি কিস করতে লাগলো। আদিবা হতভম্ব হয়ে গেল। নীল আদিবার শাড়ির মধ্যে হাত ঢুকে কোমরে চাপ প্রয়োগ করলো। আদিবার শরীর কাঁপছে। নীল তাকে আরও কাছে টেনে এনে গভীরভাবে কিস করলো। 10 মিনিট পরে নীল ছেড়ে দিয়ে বলল, রাগ করেন, চেঁচান, আমাকে অপছন্দ করেন, কিন্তু দূরে যাওয়ার পথ আমি বন্ধ করে দিব। কি করবে তুমি? যাতে আপনি দূরে যেতে না চান সেই ব্যবস্থা করব। আদিবা কিছু বলতে চাইলেও বলতে পারল না। নীল তার ঠোঁট দখল করে নিল। কিস করতে করতে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে আদর করতে লাগলো। আদিবা কিছু বলতে চাইলেও পারল না। নীলের হাতে স্পর্শ তার সারা শরীরে কম্পন ধরিয়ে দিল। নীল আস্তে আস্তে আদিবার সারা শরীরে চুমু দিতে শুরু করলো। আদিবা নীলের স্পর্শে কাবু হয়ে গেল। কথা বলার শক্তি হারিয়ে ফেল। নীল আস্তে আস্তে ডুবে গেল আদিবার মাঝে। সকালটা শান্ত হয়নি। ভোরের আলো ঘরে ঢুকলো। আদিবার ভেতরে অন্ধকার এক চুলো সয় নাই। আদিবা হঠাৎ বিছানা থেকে উঠে বসে, চোখ লাল, কণ্ঠ কাঁপছে, রাগার অপমান মিশে একাকার। কুত্তা, তুই কেন আমার কাছে আসলি বল? কে তোকে অধিকার দিল আমার জীবনে ঢোকার? নীল চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটা কথারও পাল্টা গালি দেয় না, শুধু চোখে কঠিন স্থিরতা।
কারণ আপনি আমার স্ত্রী। স্বামী হিসেবে কাছে আসার অধিকার আমার আছে। অধিকার? জোর করে বিয়ে করলি, এখন আবার জোর করে অধিকার ফলাচ্ছিস? সে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে, কান্না আর আটকাতে পারে না। আমার জীবনটা নরক করে দিলি নীল। আমি কিচ্ছু চাই না, না এই বিয়ে, না এই ঘর, না এই মানুষগুলো। নীল এক পা এগোয়, আবার থেমে যায়। এই কান্না সে ছুতে ভয় পায়, কারণ সে জানে এই কান্নাটাই তারও আছে। আমি জানি আপনি কষ্টে আছেন, কিন্তু আমি ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই সম্পর্কটা আমি দায়িত্ব ভেবেই নিয়েছি। দায়িত্ব? এমন হয় যে একটা মেয়ে সব স্বপ্ন পিষে দিতে হয়? ঘরে আবার নীরবতা নামে, শুধু আদিবার কান্নার শব্দ আর নীলের বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধ। এই সংসারে ভালোবাসা এখনও জন্মায়নি, কিন্তু রাগে নিচে জমে আছে এক পাহাড় সমান কষ্ট, যেটা একদিন বিস্ফোরণ হবেই। সকালটা আভাসে ভরা। রুমের জানালা দিয়ে হালকা আলো ঢুকেছে। নীলিমা রান্নাঘরে ব্যস্ত। জুড়িতে ধুলোমাখা টেবিলের পাশে আদিবা বসে আছে। মা, আমাকে রান্না শিখিয়ে দিন। এইভাবে শুধু বসে দিন কাটে না, কিছু তো করতে হবে। নীলিমা একটু হেসে মুখ ঘুরিয়ে তাকালেন, হাতের কাজ থামি বলেন, দরকার নেই মা, তুমি বসে থাকো। না মা, সময় কাটানোর জন্য আমার দরকার কিছু করা। আমার হাত হাত দিয়ে কাজ করব, রান্না শিখতে চাই। ঠিক আছে, শিখাবো। আজ থেকে তুমি রান্না শিখবে। আদিবা উচ্ছ্বাসের চোখ উজ্জ্বল। রঙিন কাপড়ের উপর হাত মুছে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে। এবার সময় কাটবে কাজে, শুধু বসে থেকে ভালো লাগে না। নীলিমা ধীরে ধীরে আদিবাকে শেখাতে শুরু করলেন বেসিক রুটি, ভাজি আর একটু ঝাল। আদিবার চোখে জিজ্ঞাসা, মুখে একরাশ কৌতূহল। হাতের ভঙ্গিমা ঠিক করতে সাহায্য করছেন নীলিমা। রোদ ধীরে ধীরে ঘরে ঢুকছে। নীল বাইরে থেকে ফিরে এসে রুমের দরজার কাছে দাঁড়ালো। আদিবা, আমার সঙ্গে আসুন। আমি যাব না। নীলের মা পাশে এসে আদিবাকে কাঁধে হালকা ছোঁয়া দিলেন। খুব সুন্দর মিষ্টি করে বলল, যাও মা, স্বামীর কথা শুনতে হয়। আদিবা হঠাৎ দাঁড়িয়ে রুমের দিকে ধাপ রাখলো, চোখে অস্বস্তি আর রাগে ফুঁসছে। ডাকছো কেন? তোমার কথা শুনে ইচ্ছে আমার নেই। এত রাগ করেন কেন? স্বামী তো বউকে ডাকেই, এটাই স্বাভাবিক। আদিবা কেঁপে উঠল, রাগ আর লজ্জা একসাথে। নীল একটু এগিয়ে গলায় মুখ ডুবি চুমু দিল। আদিবা চোখ বন্ধ করে সামান্য সাড়া দিল। রাগে হলো মনে একটা অদ্ভুত উষ্ণতা ভেসে গেল। আমি কেবল আপনাকে কাছে পেতে চাই আদিবা। ঘরের ভেতর দুপুরের আলোটা নরম হয়ে এসেছে। রাগের ধারটা যেন কিছুটা ভোতা। আদিবা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে জমে থাকা দীর্ঘশ্বাস। নীল, আমাকে বাড়ি যেতে দাও। কতদিন বাবা মাকে দেখি না। এই প্রথম তার কণ্ঠে জেদ নেই, আছে অভিমান আর চাপা আগুতি। নীল ধীরে এগিয়ে আসে, কথা না বলে আদিবাকে আলতো করে জড়িয়ে ধরে। নিয়ে যাব সোনা, খুব তাড়াতাড়ি, বিশ্বাস রাখেন। সে কথা বলতে বলতে আদিবার গলায় আলতো একটা চুমু দেয়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোরও নেই। একটু আদর করতে দিন না, এতক্ষণ রাগ করলেন। আদিবা চমকে ওঠে, লজ্জায় চোখ নামিয়ে নেয়। রাগ আছে, কিন্তু আর আগের মতো কঠিন নয়। তুমি সব সময় এমন কেন করো বলো? নীল ঠোঁটে হালকা চুমু দিয়ে হাসে, তারপর খুব যত্নে আদিবাকে কোলে তোলে, যেন ভেঙে যাবে এমন কোনো মূল্যবান জিনিস। আদিবাকে শুয়ে দেয়, পাশে বসে থাকে। আমি জানি তোমার কষ্ট অনেক, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কষ্ট বুঝতে শিখছি। আদিবা কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে থাকে। এই প্রথম অল্প সময়ের জন্য হলো নিজেকে নিরাপদ মনে হয়। ঘরটা খুব নীরব হয়ে যায়। বাইরের আলো ধীরে ধীরে ফিকে, ভেতরে জমে ওঠে এক অদ্ভুত উষ্ণতা। নীল ধীরে আদিবার মুখের দিকে ঝুঁকে আসে। কোনো কথা নয়, শুধু চোখে ভাষা, একটা নরম ছোঁয়া, একটা ক্ষণিক থেমে থাকা শ্বাস। তারপর আদিবার ঠোঁটে আলতো স্পর্শ করে। আদিবা চমকে ওঠে, কিন্তু সরে যায় না। চোখ বন্ধ হয়ে আসে অজান্তে। ভয় পেও না, আমি আছি। নীল আদিবাকে জড়িয়ে ধরে। এই আলিঙ্গনে দখল নেই, আছে আশ্বাস, আছে অনেক না বলা কথা। সবকিছু এত সহজ না নীল। জানি, তাই তো ধীরে চাই, খুব ধীরে। নীল আস্তে আস্তে আদিবার ঠোঁটে কিস করতে লাগলো, তারপর গলায়, বুকে।
আস্তে আস্তে সারা শরীরে কিস করে, তারপর হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। রুমটার ভেতর সন্ধ্যার আলোটা ঝিমিয়ে পড়েছে, দরজাটা আধো খোলা। ভেতর নীল চুপচাপ নয়, বরং অস্বাভাবিকভাবে দৃঢ়। এবার আর দেরি না, সব হিসেব বরাবর হবে। যে অহংকারে মানুষ ভেঙেছে সেই অহংকারই ভেঙে গুড়িয়ে দিব। তার কণ্ঠে কোনো রাগের চিৎকার নেই, এই শান্ত স্বরটাই সবচেয়ে ভয়ঙ্কর। সব পাপের শাস্তি হবে, কেউ বাদ যাবে না। আমি কাউকে ছাড়ব না, একজন কেউ না। ঠিক সেই মুহূর্তে আদিবা দরজার কাছে এসে থেমে যায়। সে পুরো কথা শোনে না, কিন্তু শোনা কয়েকটা শব্দই যথেষ্ট। শাস্তি? কিসের শাস্তি? কাকে দেবো নীল? তার বুকের ভিতর হঠাৎ একটা অজানা কাঁপুনি। এতদিন যে মানুষটাকে সে শুধু জেদি, কঠিন আর রাগী ভেবেছে, এই মুহূর্তে তাকে অচেনা লাগে। নীল ফোন কেটে জানালার দিকে তাকিয়ে থাকে, চোখে জমে থাকা অন্ধকারটা স্পষ্ট। আদিবা ধীরে ধীরে এক পা পিছিয়ে আসে, নিজেকে আড়াল করে। এই মানুষটার ভেতরে আরেকটা নীল আছে, যাকে আমি চিনি না, যে হিসেবের কথা বলে, শাস্তির কথা বলে। সেটা কি আমার বাবাকে নিয়ে? আদিবা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। চোখে জমে থাকা প্রশ্ন আর ভয় সব গিলে ফেলে সে নীরবে হাঁটে। কিছুক্ষণ পর নীল রুম থেকে বের হয়। কোথায় যায় কেউ জানে না, শুধু তার পায়ের শব্দ মিলিয়ে যায় উঠোন পেরিয়ে। ঘরটা ফাঁকা, বিছানার ওপর পড়ে আছে নীলের ফোন, নীরব কিন্তু ভারী। আদিবা থেমে যায় এক মুহূর্ত দ্বিধা, তারপর ফোনটা হাতে নেয়। হৃৎপিণ্ডটা বুকে লাফাতে থাকে, কাপা আঙ্গুলে নম্বর ডায়াল করে। অনেক দিন পর মায়ের নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। কলটা রিসিভ হতেই, হ্যালো, কে? মা, আমি আদিবা। মা, তুই কোথায়? কেমন আছিস? মা, নীল আমাকে যেতে দেয় না, কত বলি শুনে না। আমি আসতে পারি নাই তোমাদের কাছে। ও জোর করে আমাকে তুলে বিয়ে করেছিল, এখন চোখে চোখ রাখে। কি বলছিস মা? তুই ঠিক আছিস তো? ও তোকে কষ্ট দিচ্ছে? মা, তুমি এসে নিয়ে যাও আমাকে, আমি আর পারছি না। এখানে সব কিছু অচেনা, নীলের ভেতরে কেমন রহস্য, আমি ভয় পাচ্ছি। আমি আসছি মা, এখনই তোর বাবাকে বলছি। কিছুতেই তোকে এভাবে রেখে দিতে দেব না। কলটা কেটে যায়। আদিবা ফোনটা বুকে চেপে ধরে। আজ প্রথমবার আদিবা সাহায্য চাইল, নীরবতা ভেঙে ডাক দিল মায়ের কাছে। কিন্তু এই কলের প্রতিধ্বনি শুধু আদিবার ঘরে নয়, ছড়িয়ে পড়বে জমিদার বাড়ি আর নীলের লুকানো হিসেবের ভেতরেও। জ্বরটা শুরু হয়ে গেল, আর এবার আর কেউ একা একা নেই। রাত নেমেছে নীরবে, ঘরের বাতিটা জ্বলছে মিলান আলোয়। আদিবা বিছানার ধারে বসে, চোখে লুকানো ভয়, বুক ভরা উৎকণ্ঠা। দরজার শব্দে সে চমকে ওঠে। নীল ঢোকে, হাতে ফোন, চোখে কঠিন প্রশ্ন। কাকে কল দিছিলেন? এই একটুখানি প্রশ্নেই আদিবার বুকটা কেঁপে ওঠে। আদিবা চমকে, কিন্তু সত্য গোপন করে না। মা, আমি মাকে কল দিয়েছিলাম। নীল ফোনটা টেবিলে রাখে, এক মুহূর্ত চুপ থাকে। এই চুপটাই আদিবার কাছে সবচেয়ে ভারী লাগে। আর কখনো আমাকে না বলে কল দিবেন না। যাকে কল দিতে হবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। আদিবার চোখে জ্বলে ওঠে রাগ, অপমান, অসহায়তা সব একসাথে। কেন? তুমি তো আমাকে যেতেই দাও না নীল, কথা বলার অধিকারটুকুও নিবে? আমি আটকাতে চাই না আপনাকে, আমি শুধু চাই সব কিছু নিয়মে হোক। হঠাৎ করে এমন কল সমস্যা বাড়ায়। সমস্যা তো আমার জীবনটাই হয়ে গেছে, আমি এখানে বন্দি হয়ে আছি। এটা কি তোমার নিয়ম? নীল কথা খুঁজে পায় না, চোখ নামিয়ে নেয়। এই প্রথম তার কণ্ঠে দৃঢ়তা টলে পড়ে। রাত আরও ঘন হয়, ঘরের ভেতর আলো আছে, কিন্তু কথার ভেতর অন্ধকার। আদিবা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ায়, চোখে প্রশ্ন, কণ্ঠে জমে থাকা অভিমান। নীল, তুমি আমাকে কখনো বিয়ে করেছো? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, শত্রুতাও না, তাহলে কেন করলে এই বিয়ে? নীল জানালার দিকে তাকিয়ে থাকে, কথা বলতে চায় না, এড়িয়ে যেতে চায়। এত কারণ খুঁজতে যায়েন না। না, বলতেই হবে তোমাকে। আমার জীবন এইভাবে বদলে দিলে কারণ তো জানতেই হবে। অনেক হিসেব বাকি আছে, সেসব শেষ করতে হবে। কিসের হিসেব? আমাকে বলো নীল, আমি কি সেই হিসেবের অংশ? এত কাহিনী ঘাটাতে যাইয়েন না আদিবা। সব প্রশ্নের উত্তর একদিনে আসে না। কিছু গল্প খুঁজলে ভালোবাসা আর কষ্ট দুটোই ভারী হয়ে ওঠে। আমি চাই না আমাদের মাঝে সেটা ভার হয়ে দাঁড়াক। ঘরের ভেতরটা তখন নিঃশব্দ। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে চাঁদের আলোটা বিছানার এক কোণে থমকে আছে।
আদিবা বিছানার পাশে দাঁড়িয়ে দুহাত মুঠো করে চেপে ধরেছে। চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখতে পারছে না। রহস্য না করে বলো নীল, আমি আর পারছি না। প্রতিটা মুহূর্তে মনে হয় আমি অজানা কারো জীবনে আটকে আছি। নীল দরজার কাছে দাঁড়িয়েছিল। আদিবার কথাই ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, আছে অদ্ভুত এক গভীরতা। সব কিছু এখন জানলে আপনি ভেঙে পড়বেন আদিবা। ভাঙা তো আমি আগেই। আমাকে জোর করে বিয়ে করলে, কোথাও যেতে দাও না, নিজের মায়ের সাথেও কথা বলতে বাধা দাও। এর চেয়ে আর কি বাকি আছে ভাঙার? নীলার এক পা এগিয়ে এসে আদিবার সামনে দাঁড়ায়, দুহাত দিয়ে আদিবার কাঁধ ধরে। আদিবা চমকে উঠল, নিজেকে সরে না। আমি আপনাকে আটকাতে চাই না, কষ্ট দিতে চাই না, বিশ্বাস করেন। বিশ্বাস? এই সম্পর্কটা তো আমি বুঝি না, বিশ্বাস করব কিভাবে? নীল কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ আদিবাকে নিজের বুকে টেনে নেয়। আদিবা প্রথমে ছটফট করে, কিন্তু নীলের শক্ত অথচ আশ্রয় দেওয়া আলিঙ্গনে ধীরে ধীরে স্থির হয়ে যায়। সময় সব জানিয়ে দিবে আদিবা। এই কথা বলে নীল আদিবার কপালে হালকা একটা চুমু দেয়, তারপর গালে খুব ধীরে, যেন ভয় পায় আদিবা আবার ভেঙে যাবে। আদিবা চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার কণ্ঠ কাঁপছে। সময় মানে কত সময় নীল? আমি কি সারা জীবন শুধু অপেক্ষা করব? যতদিন না সব হিসেব চুকছে ততদিন। কিছু হিসেব আছে যেগুলো শেষ না হলে সত্যি বলা যায় না। তুমি সব সময় হিসেব হিসেব বলো। এই হিসেবের ভেতরে আমি কি একটা মানুষ, না শুধু কোনো দায়? নীলের চোখে এক মুহূর্তের জন্য আগুনে ঝিলিক দেখা যায়। সে আবার কাছে এসে আদিবার গলায় মুখ ডুবিয়ে নেয়। এবার চুমুটা নরম নয়, তাতে এক চাপা হিংস্রতা ফুটে উঠল। আপনি দায় না আদিবা, আপনি সেই মানুষ যার জন্য সব করতে পারি। তাহলে আমাকে এভাবে ভয় রাখো কেন? নীল ধীরে ধীরে তাকে ছাড়ে, চোখে ফিরে আসে সেই ঠান্ডা রহস্যময়ী ভাব। কারণ কিছু সত্যি জানার আগে ভয়টা দরকার, না হলে আপনি নিজেই পালিয়ে যেতেন। আদিবা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নীলের দিকে। এই মানুষটাকে সে স্বামী বলে ডাকতে বাধ্য, অথচ সে যেন এক অচেনা ধাঁধা। ঘরের ভেতর আবার নীরবতা নামে, বাইরে বাতাসে পদ্মা তুলছে। নীল আদিবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আদিবা আর বাধা না দিয়ে তাল মিলাতে লাগলো। সকালের আলোটা ধীরে ধীরে ঘর ভরে দিয়েছে। রাতে ভারী নীরবতা কেটে গিয়ে ঘরের ভেতর কেবল এখন নাস্তার প্লেটের শব্দ। আদিবা উঠোনের একপাশে বসে আছে, চোখে ঘুম আর মনে অজানা চাপ। নীল চুপচাপ বসে, মুখে কোনো অভিব্যক্তি নেই। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ থামে, কয়েকজন লোকের পায়ের আওয়াজ ভেসে আসে। আদিবার বুকটা কেমন করে ওঠে, অজানা একটা ভয়, আবার অদ্ভুত এক আশা। হঠাৎ দরজা খুলে যায়। আদিবা তাকিয়ে দেখে মা। এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে যায়। আদিবার হাতের কাপটা কাঁপতে কাঁপতে টেবিলে পড়ে যায়। মা, কেমন আছো তুমি? সে দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে, চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে, কিন্তু সে কাঁদার শব্দ বের হতে দেয় না, যেন এই মুহূর্তটাও কেউ কেড়ে নিতে পারে। মা দু হাত দিয়ে মেয়ের মাথা জড়িয়ে ধরে। আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আদিবা একটু দূরে সরে মায়ের মুখের দিকে তাকায়। মায়ের চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে চাপা চিন্তা। আমিও ভালো আছি। এই কথাটা বলার সময় তার ঠোঁট কাঁপে। মা সেটা ঠিকই বুঝে ফেলে। এভাবে ভালো কিভাবে আদিবা? তোর চোখে যে শান্তি নেই। আদিবা একবার নীলের দিকে তাকায়। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে তীক্ষ্ণ নজর। আদিবা আবার মায়ের দিকে ফিরে আসে। মানিয়ে নিচ্ছি, কিছু করার নেই। মানিয়ে নেওয়াই কি সব সমাধান? আদিবা হালকা হাসে, যে হাসিতে আনন্দ নেই, আছে অসহায়ত্ব। সারা জীবন তো এখানে থাকতে হবে মা, পালানোর জায়গা আর নেই। মা মেয়ের কথাই স্তব্ধ হয়ে যায়। নিজের আঁচলের কোণা দিয়ে চোখ মুছতে মুছতে বলে, আমি তোর এমনটা কখনো চাইনি মা। আমি জানি মা, কিন্তু ভাগ্য এমনই। আপনি বসুন, নাস্তা করুন। কণ্ঠটা ভদ্র, কিন্তু তাতে একটা দূরত্ব। মা নীলের দিকে তাকায়। এই মানুষটাই তার মেয়ের জীবনের সবচেয়ে বড় রহস্য। আমার মেয়েকে ভালো রাখবে তো? চেষ্টা করব। এই চেষ্টা করব কথাটাই আদিবার বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। মা আবার আদিবার দিকে তাকিয়ে বলে, কিছু হলে আমাকে জানাবি মা। সব ঠিক আছে মা।
কিন্তু তার চোখের জল আর কাপা শ্বাস বলে দেয় সব কিছু মোটেও ঠিক নেই। এই বাড়িতে, এই সম্পর্কে, এই জীবনে সব কিছু যেন তাকে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার জন্য বাধ্য করছে। আর সেই মানিয়ে নেওয়ার আড়ালে লুকিয়ে আছে আদিবার না বলা হাজারটা বিকেলের নরম আলোটা। বসার ঘরের মেঝেতে লম্বা ছায়া ফেলে রেখেছে। ঘরের ভিতর একটা চাপা গম্ভীরতা। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার পাশে, বাইরে তাকিয়ে। তার পেছনে চেয়ারে বসে আছেন তার বাবা, চুলে পাক ধরা, চোখে অভিজ্ঞতার ভার। নীলের বাবা গভীর শ্বাস নিয়ে ডাকলেন, নীলের বাবা। নীল ফিরে তাকালো, চোখে কোনো ভয় নেই, আছে অদ্ভুত এক জেদ। তুই এমন কেন করলি রে? যা হবার ছিল হয়ে গেছে। জোর করে সব কিছু টেনে আনার দরকার ছিল? নীল ধীরে জানালার পর্দা সরিয়ে আলোটা ঢুকতে দিল, তারপর শক্ত গলায় বলল, না বাবা, আমি ঠিকই করেছি। একটা মেয়ের জীবন এভাবে উলট পালট করে দিয়ে ঠিক বলছিস? ওদের সম্মান আছে বাবা, আমাদের নাই। এই ভেবেই তো সব আমাদের মানুষ ভাবেনি। ওদের টাকা, ওদের নাম, ওদের অহংকার, সব কিছুর কাছে আমরা ছোট। সম্মান জোর করে আদায় করা যায় না নীল। সম্মান আদায় করিনি বাবা, আমি শুধু ওদের মনে করিয়ে দিয়েছি সবাই মানুষ, কারো রক্ত নীল না, কারো কষ্ট কম না। এই পথে গেলে অনেক আগুনে পুড়তে হবে বাবা, তুই সামলাতে পারবি? পূর্ব বাবা, কিন্তু মাথা নিচু করে আর বাঁচব না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে। সময় যেন থমকে যায়। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আল্লাহ তোকে সঠিক পথে রাখুক বাবা। আমার পথ আমি ঠিকই বেছে নিয়েছি বাবা। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। এই সিদ্ধান্ত শুধু নীলে নয়, এই সিদ্ধান্তের ঢেউ এসে আসতে পড়বে আদিবার জীবনেও। আর সামনে অপেক্ষা করছে এমন সব হিসেব যার শেষ কথাই তা এখনও কেউ জানে না। দরজার বাইরে নিঃশব্দে দাঁড়িয়েছিল আদিবা। সে আসলে আড়ি পাততে আসেনি, মায়ের জন্য পানি নিতে এসেছিল। কিন্তু নীল আর তার বাবার কথাগুলো কানের ভেতর ঢুকে বুকের গভীরে গেঁথে গেল। ওদের সম্মান আছে, আমাদের নাই, সবাই মানুষ। এক একটা বাক্য যেন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। আদিবার হাতের গ্লাসটা কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। ও ধীরে ধীরে এক পা পিছিয়ে নিল, যেন আরও কিছু না শোনে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নীল কি বলছিল, কার কথা বলছিল? ওদের। আদিবার বুকের ভেতর অজানা ভয় জমে উঠল। তার পরিবার, তার বাবা মা। সে আর চুপ থাকতে পারল না। দরজার সামনে থেকে এক পা এগিয়ে এসে কাপা গলায় বলল, কি এমন আছে নীল? কি এমন আছে যা আমার পরিবারের সাথে জড়িত? ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। নীল আর তার বাবা দুজনেই চমকে উঠল। নীল ঘুরে তাকালো, চোখে এক মুহূর্তের জন্য স্পষ্ট বিস্ময়। তারপরে আবার সেই কঠিন মুখোশ। নীলের বাবা হতভম্ব গলায় বলেন, মা, তুমি এখানে? আমি সব শুনে ফেলেছি। সম্মান, অধিকার, হিসেব, এসব কার সাথে? আমার পরিবার তোমার কি করেছে নীল? নীল এগিয়ে এসে দরজাটা আস্তে করে বন্ধ করলো। তারপর নিচু গলায় বলল, আপনি যা শুনেছেন সব বোঝার মতো সময় এখনো আসেনি। সময়? আমার জীবনটা তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, আর আমি জানবো না কেন? আমি বুঝতে পারছি না নীল। আমি তো কোনো অন্যায় করিনি। আমার বাবা মার তো কাউকে অপমান করেনি। সব অন্যায় চোখে দেখা যায় না আদিবা, কিছু অন্যায় মানুষের অহংকারে লুকিয়ে থাকে। মা, কিছু কথা না জানাই ভালো, সব জানলে কষ্ট বাড়ে। আমার কষ্ট কি কম ছিল? জোর করে বিয়ে, বন্দি জীবন, এগুলো কি কম? আপনি শুধু বিশ্বাস রাখুন, সময় আসবে, সব নিজেই সামনে আসবে। না নীল, এইভাবে অন্ধকারে রেখে ভালোবাসা হয় না। এইভাবে রহস্য রেখে সংসার চলে না। আমি শুধু জানতে চাই, আমার পরিবার কি কোনো অপরাধী? নীল কোনো উত্তর দিল না। এই নীরবতায় আদিবার প্রশ্নের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল। আদিবার এক সেকেন্ডও দাঁড়ালো না। তার চোখে আগুন, কণ্ঠে জমে থাকা সব ক্ষোভ। আজ যদি না বলো নীল, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না, না তুমি, না তোমার মা বাবা। সে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই নীল গর্জে উঠল, রাগে চিৎকার করে বলে উঠল। থামুন। তার কণ্ঠে এমন এক রাগ, এমন এক চাপা যন্ত্রণা। আদিবা থমকে দাঁড়ালো। নীল সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো লাল, চোয়াল শক্ত। কি শুনতে চান আপনি? সত্য? হ্যাঁ, আজই
এক্ষুনি। নীল এক মুহূর্ত চুপ করে রইল, যেন বুকের ভেতরে আগুন গিলে নিতে চাইছে। তারপর হঠাৎ বিস্ফোরণ। আপনার বাড়ি থেকে আমার বোনের সর্বনাশ হয়েছিল, ওকে ধর্ষণ করা হয়েছিল, আর সেই অপরাধীরা আজও শাস্তি পায়নি। কি কি বলছো তুমি? কারণ কি জানেন? কারণ যদি সত্যটা বাইরে আসতো তাহলে আপনার বাবার বড়লোকি সম্মান নষ্ট হতো। নীল চোখ তুলে তাকালো, চোখে তখন শুধু ঘৃণা আর অসহায় ক্রোধ। তাই আপনার বাবা সব গোপন করে রেখেছিল। লোক জানলে নাকি ওনার বাড়ির বদনাম হতো, আর আমার বোন লজ্জা, অপমান আর একা হয়ে যাওয়ার যন্ত্রণায় নিজেকে শেষ করে দিয়েছিল। ঘরের ভেতর যেন বাতাস থেমে গেল। আদিবা বুকের ভেতর কিছু একটা ভেঙে চোরমার হয়ে গেল। সে পিছিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। না, এটা হতে পারে না। হতে পারে না? গরিবের সম্মানের চেয়ে বড়লোকের সম্মান বড়, এটাই বাস্তব। আপনার বাবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমার বোনের জীবনটা শেষ হয়ে গেছে। আমি জানতাম না নীল, আমি সত্যিই জানতাম না। জানতেন না, কিন্তু দায়টা আপনার পরিবারেরই। এই হিসেব শোধ করতেই আমি আপনাকে বিয়ে করেছি, ভালোবাসা নয়, ন্যায় বিচারের জন্য। তাহলে আমি কি একটা শাস্তির অংশ? নীল চুপ করে রইল। এ নীরবতাই তার উত্তর। আদিবা মাথা নিচু করে বলল, আমি আজ বুঝলাম, আমি এই সংসারের স্ত্রী হয়ে আসিনি নীল, আমি এসেছি এক গোপন পাপের বোঝা হয়ে। ঘরের ভেতর তখন শুধু কান্না আর অতীতের আর্তনাদ। আর নীল চোখ শক্ত করে জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল, বোন, আমি তোমার জন্য সব করব। এই অন্যায় আমি শেষ করেই ছাড়ব। আদিবার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কিন্তু সেই কান্নার ভেতর এখন শুধু ভাঙ্গন নয়, রাগও জমে উঠেছে। তোমার রাগ ছিল নীল, তোমার কষ্ট ছিল, কিন্তু তুমি অন্যভাবেও শাস্তি দিতে পারতে। আমাকে কেন জীবনে টেনে আনলে? আমি কি দোষ করেছি? নীল নিঃশ্বাস চেপে ধরে তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, শুধু কঠিন এক সিদ্ধান্তের ছায়া। কারণ অন্য কোনো শাস্তিতে আপনার বাবা কষ্ট পেত না। আপনি আপনার বাবার একমাত্র সন্তান, আর তার দুনিয়া আপনি। আপনাকে হারানোর কষ্টটাই তাকে সবচেয়ে বেশি ভাঙবে। নীল ধীরে ধীরে কথা বলছে, কিন্তু প্রতিটি শব্দ ছুরির মতো ধারালো। আপনাকে এখানে রাখলাম যাতে আপনার বাবা প্রতিদিন কষ্টে পুড়ে মরে, যাতে বুঝে গরিবের একটা মেয়ের জীবন নষ্ট করার দাম কতটা ভয়ঙ্কর। আমার সাথে এমন না করলেও পারতে নীল, আমি তো তোমার বোনের কোনো ক্ষতি করিনি, আমি তো কিছুই জানতাম না। সে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে নীলের বাবা চুপচাপ বাইরে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হতেই ঘরটা আরও ভারী হয়ে উঠল। আদিবা হঠাৎ মাথা তুলে দাঁড়িয়ে গেল, চোখে এবার শুধু কান্না নয়, আগুন। আর থাকবো না আমি এই বাড়িতে, এক মুহূর্তও না, আমি চলে যাব। সে দরজার দিকে এগোতেই ধপাস, নীল দরজা আটকে দাঁড়িয়ে গেল। না, সরে দাঁড়াও নীল, আমাকে যেতে দাও। আপনি চলে গেলে আপনার বাবা খুশি হয়ে যাবে, ভাববে মেয়ে ফিরে এসেছে, সব ঠিক হয়ে গেছে। সেটা হবে না। আমি তাকে কষ্টে দেখতে চাই, যেমন কষ্টে আমার বোন মরেছিল। তুমি প্রতিশোধ নিচ্ছ নীল, কিন্তু আমাকে শেষ করে দিচ্ছ। এই খেলায় কেউ বাঁচে না দিবা, কেউ না। আদিবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল, চোখের পানি মুছেও আর কিছু পড়ল না। তার ভেতরে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছে, সে কি স্ত্রী নাকি কারো প্রতিশোধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র? আর নীল দরজার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর জমে থাকা আগুন নিয়ে ভাবছে, এই আগুন নিভবে, কিন্তু তার আগে অনেক কিছু পড়বে। রাতটা নেমেছে ভারী নীরবতা নিয়ে। কেরোসিনের কুপির আলোয় ঘরটা কেমন মলিন লাগছে। আদিবা খাটের এক কোণে বসে আছে, চোখ শুকনো, কিন্তু ভেতরে জমে থাকা কষ্ট যেন থামছে না। নীলের মা ধীরে ধীরে কাছে এসে আদিবা মাথায় হাত রাখলেন। মায়ের স্পর্শের সামান্য উষ্ণতা আছে, অথচ আদিবার বুকের ভেতর জমাট বরফ গলছে না। মা খাও, সারাদিন কিছু মুখে দাওনি, শরীরটা ভেঙে যাবে। আদিবা চোখ তুলে তাকালো। সেই চোখে আজ আর শুধু রাগ নয়, হতাশা, অপমান আর গভীর এক ক্লান্তি। আমি কিছুই খাবো না। আমার কষ্টে যদি আমার বাবা কষ্ট পায়, তাহলে আমি নিজেই কষ্ট সহ্য করে শেষ হয়ে যাব, যাতে আপনার ছেলে খুশি হয়। এমন কথা বলিস না মা, এমন কথা মুখে আনিস না। কষ্ট পেলে সমাধান হয় না, কষ্ট শুধু বাড়ে।
আপনার ছেলে আমাকে এখানে আটকে রেখেছে, আমার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছে। তাহলে আমার কষ্টের দাম কি? শোন মা, তুই কারো শান্তি হওয়ার জন্য জন্মাস নাই। তুই মানুষ, তোর জীবন আছে, তোর ভবিষ্যৎ আছে। আদিবার চোখে পানি টলমল করে উঠল, কিন্তু সে শক্ত গলায় বলল, আমাকে চলে যেতে দিন মা। আমি এখানে থাকলে শুধু ঘৃণা বাড়বে। আমি আর পারছি না। চলে যাওয়ার কথা সহজ, কিন্তু পথটা সহজ না মা। আজ তুমি ভেঙে পড়েছিস, তাই সব অন্ধকার লাগছে, কিন্তু নিজের ক্ষতি করার কথা ভাবিস না। কোনো মা সেটা সহ্য করতে পারে না। তুই শক্ত থাক, আজ না হয় কাল সত্যর ওজন সবাই বুঝবে। আর তুই একা না, এই ঘরে অন্তত একজন আছে যে তোকে মেয়ে ভাবে। আদিবা চুপ করে রইল, কান্না নামলো না, কথাও বেরোলো না। কেবল বুকের ভেতরটা একটু হালকা লাগলো। এই অন্ধকারে কারো কণ্ঠে অন্তত মানবিকতার শব্দ আছে বলে। ঘরের বাইরে দূরে কোথাও নীল দাঁড়িয়ে ছিল। মায়ের কণ্ঠ আর আদিবার ভাঙ্গা স্বর তার কানে এসে লাগলো। এক মুহূর্তে যেন তার চোখের কঠোরতা নড়ে চড়ে উঠল, কিন্তু সে আবার নিজেকে শক্ত করল। প্রতিশোধের আগুনে মানুষের কষ্ট যে কতটা গভীর হতে পারে সেটা বুঝতে সময় লাগে। অনেক রাত গড়িয়ে গেছে। ঘরে নিভু নিভু আলো, বাইরে ঝিঝি পোকার শব্দ, নিস্তব্ধতার ভেতর যেন কানে কাটা দিয়ে ঢুকে যাচ্ছে। নীলের মা আদিবাকে অল্প করে ভাত আর ডাল খাইয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেছেন। দরজা বন্ধ হতে ঘরটা আবার শূন্য হয়ে গেল। আদিবা খাটের একপাশে বসে আছে, পিঠ সোজা, চোখে শূন্য। খাওয়া শেষ হলেও বুকের ভেতরে ক্ষুধা মিটল না। অনেক পরে দরজার খটখট শব্দ, তারপর দরজা খুলে নীল ঢুকল। দিনভর বাইরে থাকার ক্লান্তি তার মুখে, কিন্তু চোখে সেই পুরনো কঠোরতা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। এত দূরে বসে আছেন কেন? আদিবা কোনো উত্তর দিল না। সে আবারও নীল আরও কাছে এলো। আদিবা সরে যেতে চাইতে নীল হাত বাড়িয়ে দিল। আদিবা ঝাঁকুনি দিয়ে হাত সরিয়ে বলল, ছাড়ো নীল, আর এক পাও কাছে আসবে না। না, আজ একদমই না। আদিবা চোখ বড় করে তাকালো। সেই চোখে এবার আর শুধু রাগ না, ভয় আর অপমান মিলেমিশে গেছে। কি চাও তুমি? এটাও কি তোমার প্রতিশোধের অংশ? যদি মনে করেন এতে আপনি কষ্ট পান তাহলে হ্যাঁ, এটাও প্রতিশোধ। তাহলে আমার কষ্টটাই তোমার সাফল্য? আমি মানুষ নই, শুধু হাতিয়ার। সে আবার সরে যেতে চাইল। নীল এক মুহূর্তের জন্য এগোতে গিয়েও থেমে গেল। তার চোখের ভিতর কিছু একটা ভাঙল। আপনি জানেন না আমি কি হারিয়েছি? আর তুমি জানো না তুমি আমাকে কি বানিয়েছো। দুজনের মাঝখানে হঠাৎ একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেল। নীল হাত নামিয়ে নিল, শ্বাসটা ভারী হয়ে উঠল। আমি ভাবতাম আপনি কাঁদলে আমার কষ্ট কমবে, কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো কাউকে কষ্ট দিয়ে ভরাট হয় না। তাহলে কেন থামছো না? কেন আমাকে যেতে দাও না? নীল জবাব দিল না, শুধু বিছানার অন্য পাশে বসে পড়ল। দুই কোণতে হাঁটুতে রেখে মাথা নিচু করল। কারণ আমি যদি আপনাকে ছেড়ে দেই তাহলে সব শেষ হয়ে যাবে। আমার বোনের কষ্ট, আমার মায়ের কান্না, সব। ঘরে আবার নীরবতা নামলো, কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ভয়ঙ্কর না। এটা ভারী, চাপা, দম বন্ধ করা। আদিবা ধীরে বলল, তোমার রাগ বুঝি নীল, কিন্তু আমাকে ভেঙে তুমি তোমার বোনকে ফিরিয়ে পাবে না। আজ আর কিছু হবে না, ঘুমান। সে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পিঠ ফিরে আদিবা খাটে শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো। ঘুম এলো না, কিন্তু এই প্রথম মনে হলো আজ অন্তত তার অসম্মতিকে কেউ অতিক্রম করেনি। রাতটা কাটলো দুজনের মাঝখানে, এক বিছানায় থেকেও অসংখ্য দূরত্ব নিয়ে। সকালের আলোটা আজ অদ্ভুত রকম ভারী। মাটির উঠোনে জমিদার বাড়ির গাড়ি থামতেই চারপাশে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। নীল বাইরে বেরিয়ে এলো। আদিবা দরজার আল থেকে দাঁড়িয়ে সব দেখছে। হৃৎপিণ্ডটা অজানা আশঙ্কায় কাঁপছে। জমিদার সাহেব গম্ভীর মুখে এগিয়ে এসে বললেন, নীল বাবা, আজ আমি কোনো জমিদার হয়ে আসিনি, একজন বাবা হয়ে এসেছি। আমার মেয়েকে মুক্তি দাও। আমি দেরি করেছি জানি, কিন্তু আজ সব ঠিক করেছি। যারা তোমার বোনের সাথে অন্যায় করেছিল সব পাপীদের শাস্তি হয়েছে। পুলিশ নিয়ে গেছে তাদের। এই কথাটা শুনে আদিবার বুক কেঁপে উঠল। সে বাইরে এসে দাঁড়ালো। নীল ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, শাস্তি হয়েছে, এটা ভালো, কিন্তু আদিবা এখন শুধু আপনার মেয়ে না, ও আমার স্ত্রী। আমি ওকে ভালোবাসি। ওকে আমি কিছুতেই যেতে দিতে পারবো না। ভালোবাসো?
তুমি আমাকে ভালোবাসো না নীল। ভালোবাসা এমন হয় না। নীল ঘুরে আদিবার দিকে তাকালো। চোখে আজ আর আগুনেই আছে ক্লান্ত সত্য। আপনি জানেন না আমি কবে থেকে আপনাকে ভালোবাসি। আপনাদের বাড়িতে কাজ করতে যেতাম বাবার সাথে। আপনি তখনও জানতেন না আমি কে। আপনার হাসি, আপনার দৃঢ়তা, আমি তখনই বুঝেছিলাম আপনি শুধু জমিদারের মেয়ে নন, আপনি শক্ত একজন মানুষ। আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল। মা, তুই যদি থাকতে চাস থাক, আর যদি যেতে চাস এই বাবা আজ আর আটকাবে না। আদিবা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। জমিদার ধীরে নীলের দিকে ফিরে বললেন, যদি সত্যিই ভালোবাসিস তাহলে কষ্ট দিস না, ভরসা দিয়ে আগলে রাখিস। এই কথা বলে তিনি চোখ মুছলেন, মাথায় হাত বুলিয়ে দোয়া করে চলে গেলেন। উঠোনা পান নিঃশব্দ। নীল ধীরে আদিবার কাছে এলো। চলুন। সে কোনো জোর করলো না, শুধু দরজাটা খুলে দিল। রুমে ঢুকে নীল দরজা বন্ধ করলো। আদিবার সামনে এসে থামলো। আমি ভুল করেছি অনেক। রাগে, ঘৃণায় ভালোবাসাটাকে আমি নিজেই আঘাত করেছি। সে খুব ধীরে অনুমতি চাওয়ার মতো করে আদিবার হাত ধরল। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আদিবার চোখ ভিজে উঠল। সে হাত ছাড়ল না, আবারও ধরে রাখলো না, শুধু ফিস ফিস করে বলল, আমিও এত কিছুর মাঝে তোমাকে ভালোবেসে ফেলেছি নীল। নীল খুশি হয়ে আদিবাকে জড়িয়ে ধরে কিস করলো কয়েকটা, তারপর জড়িয়ে ধরে বারবার অনুতপ্ত হলো। আদিবাও ভুলগুলো ক্ষমা করে ভালোবাসে সিক্ত হয়ে গেল। পূর্ণতা পেল তাদের ভালোবাসা।